আজকের ক্লাসে আমরা ঢুকবো। আজকে হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, যেটা অ্যাজ এ এসএমই উদ্যোক্তাদের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। বিগ ব্র্যান্ডগুলোর সাথে আমরা যে ফাইট করব, এই ফাইট করার অস্ত্রগুলো আমরা কিন্তু নিচ্ছি। আমরা গত 3টা ক্লাসে অনেক জিনিস পেয়েছি এবং আজকে আমরা এই গত 3 ক্লাসে যা শিখলাম, এই শিখাটা কাজে লাগাবো কি জিনিস দিয়ে, কোথায়, সেই প্লেসটা আজকে আমরা দিব, সেটা হচ্ছে কন্টেন্ট। সো আমরা কন্টেন্ট নিয়ে ক্লাস করবো আর কি। সো কন্টেন্ট নিয়ে ক্লাস করার আগে একটা বিগেস্ট কোশ্চেন। সো প্রশ্নটা হচ্ছে, হোয়াটস দ্য নাম্বার ওয়ান অ্যাসেট ইন ইউর লাইফ? আপনার জীবনে, আপনার লাইফের নাম্বার ওয়ান অ্যাসেট কি মনে করেন আপনি? নাম্বার ওয়ান অ্যাসেট ইন ইউর লাইফ। যার যার মাইন্ডে যেটা আছে একটু চ্যাটের মধ্যে লিখেন যে আপনার লাইফের অ্যাসেট, নাম্বার ওয়ান অ্যাসেট কি হইতে পারে। একজন লিখেছেন স্কিল, একজন লিখেছেন মাই ওয়াইফ, ওয়াও গ্রেট, একজন লিখেছেন স্কিল অ্যান্ড টাইম, একজন লিখেছেন বিলিফ, একজন লিখেছেন মাই হ্যাপিনেস, সুনাম, দিন ইসলাম। ওকে, সবাই লিখেন একটু যার যার মাথায় যেটা আছে। নলেজ, গ্রেট। স্কিল, থিঙ্ক পজিটিভ, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, অনেক দারুণ দারুণ কথা আসতেছে। হ্যাঁ, টু স্যাটিসফাই আল্লাহ, গ্রেট। নলেজ, টাইম, নলেজ, সাকসেস। ওকে, মোটামুটি আমরা কাছাকাছি আনসার। হেলথ, নলেজ, ফ্যামিলি, পজিটিভ অ্যাটিটিউড, সুস্থতা, ব্যক্তিত্ব, অনেক দারুণ দারুণ আসে। আমি এগ্রি করি সবার সাথে, কারণ এইটা তো আসলে এমন একটা জিনিস, গুড হেলথ, এটাকে আমরা কোনো কিছু দিয়ে আসলে ডিফাইন করার মতো ইয়া নাই যে আমি এটা সাইন্টিফিক্যালি ডিফাইন করব। বাট আমরা যদি একটা ভিন্ন জায়গা থেকে দেখার চেষ্টা করি জিনিসটা, আপনাদের সাথে আমি এগ্রি করে আমরা একটা ভিন্ন জায়গা থেকে যদি কনসেপ্টটা চিন্তা করি, the number one asset in your life is your attention. আপনার অ্যাটেনশন হচ্ছে এই পৃথিবীতে আপনার নাম্বার ওয়ান অ্যাসেট। কেন? আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো ওয়েলকাম করছি আজকের ক্লাসে, মাস্টারিং কন্টেন্ট ক্রিয়েশন, আনলকিং দ্য পাওয়ার অফ কন্টেন্ট মার্কেটিং। বরাবর মতো আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি। সো কেন আমি বলছি যে অ্যাটেনশন ইজ দ্য নাম্বার ওয়ান অ্যাসেট ইন ইউর লাইফ? এবার আপনি একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখেন, এখানে আপনি যতগুলো আমরা আনসার পেয়েছি, কেউ সাকসেস, কেউ হ্যাপিনেস, কেউ ওয়াইফ, কেউ ফ্যামিলি, কেউ হয়তো সৃষ্টিকর্তা সন্তুষ্টি, যাই বলছি, এই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য কোন জিনিসটা দরকার? এক্সপিরিয়েন্স, স্কিল, যাই বলছি, এই সবগুলো জিনিসকে যদি আপনি পেতে চান, একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার অ্যাটেনশন। অ্যান্ড হোয়ার অ্যাটেনশন গোজ, এনার্জি ফ্লোজ অ্যান্ড রেজাল্ট শোজ। তার মানে খুবই পাওয়ারফুল একটা লেসন। আজকের আমরা শুরুই করছি একটা দারুণ পাওয়ারফুল লেসন দিয়ে, যে দ্যাট উড বি এ লাইফ চেঞ্জিং লেসন ফর ইউ। এই একটা লেসন আমাদের লাইফের অনেক ক্যালকুলেশন, অনেক চিন্তা ভাবনা, একটা গভীরতম পরিবর্তন নিয়ে আসতে পারে, যেটা শুধুমাত্র আমাদের কন্টেন্ট ক্রিয়েশন না, আমাদের লাইফ ক্রিয়েশনের, লাইফের হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন ক্রিয়েশনের জন্য ইম্পর্টেন্ট। Your attention is the number one asset in your life. Where attention goes, energy flows and result shows. তার মানে আমরা যেই জিনিসটাতে অ্যাটেনশন দেই, আমার এনার্জিটা, আমার ফোকাসটা সেই জিনিসে চলে যায় এবং ওইখান থেকে রেজাল্ট প্রডিউস হয়। আজকে আমাদের ইমরান ভাই লিখলেন যে তার ওয়াইফ হচ্ছে তার কাছে নাম্বার ওয়ান অ্যাসেট। তাহলে তার ওয়াইফকে সে যদি অ্যাটেনশন দেয়, ওয়াইফের সাথে সময় দেয়, গুরুত্ব দেয়, তখন কি হবে? এনার্জি ফ্লোস, তার ভালোবাসাটা সবকিছু ওই ওয়াইফের কাছে যাবে। তখন রেজাল্ট কি হবে? ওয়াইফের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। যারা বলছি যে সৃষ্টিকর্তা সন্তুষ্টি বা আলমাইটিকে সন্তুষ্ট করা, তার মানে কি? তাহলে সৃষ্টিকর্তার প্রতি যখন আপনি অ্যাটেনশনটা দিবেন, সৃষ্টিকর্তা কিন্তু খুশি হবে। আপনি হ্যাপিনেসকে যদি আপনার লাইফের বড় অর্জন মনে করেন, তাহলে অ্যাটেনশনটা দিতে হবে কোথায়? হ্যাপিনেস। আপনি যদি হেলথকে আপনার লাইফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস মনে করেন, তাহলে আপনার অ্যাটেনশন দিতে হবে আপনার হেলথে। যখন আপনি অ্যাটেনশন দিবেন, তখন হেলথটা আপনার ভালো থাকবে। আপনি বাজে খাবার খাবেন না, একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করবেন। তখন এই যে অ্যাটেনশনটা হেলথের প্রতি আপনি দিলেন, যার বিধায় আপনার কিন্তু হেলথটা ভালো থাকবে। তার মানে মেইন অ্যাসেটটা হচ্ছে অ্যাটেনশন। দেন ওই অ্যাসেটটাকে যদি আমি প্রপার ইউটিলাইজ করি, তাহলে অন্য অ্যাসেটগুলো আমার প্রপারলি ফাংশন করবে। এখন আমরা অনেক সময় দেখবেন বুঝি
যে আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য সিগারেট খাওয়া যাবে না, আমরা বুঝি আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য বাজে ফুড খাওয়া যাবে না, অল্প খেতে হবে, সকালবেলা উঠতে হবে, ব্যায়াম করতে হবে, কিন্তু আমরা কি করি? তার মানে এটা আমি মনে করছি আমার জন্য দরকার, বাট অ্যাটেনশনটা আমি দিচ্ছি না জিনিসটার জন্য। হোয়ারএজ অ্যাটেনশন হয়তো অন্যদিকে। আমরা যদি অনেকেই সাকসেসটাকে মনে করছি আমার লাইফের একটা মানে আরাধনার বিষয়, অর্জনের বিষয়, তাহলে সাকসেসটা যদি আপনি অর্জন করতে চান তাহলে সাকসেসে আপনার অ্যাটেনশন দিতে হবে। আপনার অ্যাটেনশন দিতে হবে যে যে জিনিস করলে আপনি সাকসেস হবেন, তখন আলটিমেটলি আপনার সাকসেসটা কিন্তু আপনার জীবনে আসবে। সো এই যে ডায়মন্ড আর মেড ইন প্রেশার, তো আপনি যখন সাকসেসটাকে অ্যাটেনশন দিবেন তখন সাকসেস পেতে যে সকল জিনিস বাধা তৈরি করবে ওগুলোতে আপনার অ্যাটেনশন দিলে কিন্তু হবে না। এখন আমি চাই আমি আমার লাইফে সাকসেস হব, এখন আমার অ্যাটেনশন সারাদিন বাংলাদেশ ক্রিকেট টিম কি খেলতেছে, সাকিবের সাথে তামিমের মারামারি হচ্ছে কিনা, কি ঝগড়া হচ্ছে, সারাদিন এগুলো নিয়ে আমি ব্যস্ত। আলটিমেটলি আমার লাইফের যে গোল, আমার লাইফের অর্জনের দিকে আমার অ্যাটেনশন নাই। তার মানে এত পাওয়ারফুল একটা লেসন, আপনি একটু খেয়াল করে চিন্তা করেন। আমরা চাই একটা মানে আমি কনসাস মাইন্ডে একটা জিনিস চাই, কনসাস মাইন্ডে আমি চাই আমি এটা অর্জন করব, আর অ্যাটেনশন আমি দিয়ে রাখছি অন্যদিকে। আমার টার্গেট হচ্ছে আমি কক্সবাজার যাব, আর আমি গাড়ি টেনে চলতেছি সারাদিন খুলনার দিকে। আমার মাথায় সেট হয়ে আছে যে হ্যাঁ এইভাবে টানতে গেলে এক সময় পৌঁছাবই, কিন্তু আমার রোডটাই তো রং। সো অ্যাটেনশনটা আমাদের লাইফের সব কিছুকে ডিফাইন করে দেয়। এবং আপনি যেইখানে অ্যাটেনশন দিচ্ছেন ওই জিনিসটাই কিন্তু, এই যে গাছে যেমন নিয়মিত যেই গাছটাকে যত্ন করবেন ওই গাছটাই বড় হয়ে উঠবে। যারা সন্তানের দিকে অ্যাটেনশন দিচ্ছে না, এই সন্তান কিন্তু বকাটে হয়ে যাচ্ছে। যারা রিলেশনশিপে হাজব্যান্ড ওয়াইফের গন্ডগোল কখন হচ্ছে, একজন আরেকজনকে যখন অ্যাটেনশন দিচ্ছে না, দুইজন দুই প্রান্তে, হয়তো হাজব্যান্ড চাকরি বাকরি ব্যবসা নিয়ে এতই ব্যস্ত ফ্যামিলিকে অ্যাটেনশন দেওয়ার সুযোগ নাই। আবার অনেকে ফ্যামিলিকে এত অ্যাটেনশন দিচ্ছে যে ফ্যামিলি অ্যাটেনশন দিতে গিয়ে তার কেরিয়ারের কোনো খবর নাই। সো আলটিমেটলি আপনার লাইফের যেই জিনিসগুলো আপনি চান ওই জিনিসগুলোকে যখন অ্যাটেনশন দিবেন, দিস ইজ দ্য নাম্বার ওয়ান অ্যাসেট। এবং সারা পৃথিবী আপনার এই অ্যাটেনশন নেওয়ার জন্য কাজ করতেছে, সারা পৃথিবী। আপনি দেখেন আপনার সন্তান কি চায়, আপনার অ্যাটেনশন। আব্বু বা আম্মু এই তুমি আমার সাথে সময় দিবা, খেলবা। আপনার ওয়াইফ আপনার অ্যাটেনশন চায়, আপনার মা আপনার অ্যাটেনশন চায়, এই কতদিন ফোন দেস না, দেখা করলি না। বন্ধু বান্ধব আপনার অ্যাটেনশন, সোশ্যাল মিডিয়া ফেসবুক আপনার অ্যাটেনশন, যে আপনি সারাক্ষণ এইখানে থাকেন। টিকটক আপনার অ্যাটেনশন চায়, বিভিন্ন ব্লগগুলো আপনার অ্যাটেনশন, টেলিভিশন আপনার অ্যাটেনশন চায়, নিউজ আপনার অ্যাটেনশন চায়, নাটক আপনার অ্যাটেনশন চায়, খেলাধুলা আপনার অ্যাটেনশন চায়। খেয়াল করে দেখেন তো, পুরো পৃথিবীটা চলতেছে অ্যাটেনশনের উপরে। সবাই শুধু কি চায়, তার দিকে আপনি অ্যাটেনশন দেন। আমি কি চাইতেছি, আমার দিকে অ্যাটেনশন দেন। কোচ কাঞ্চনের ট্রেনিং করেন, কোচ কাঞ্চনের সাথে থাকেন, আমাদের ব্লগ পড়েন, আমাদের ভিডিও দেখেন, আমাদের দিকে অ্যাটেনশন দেন। এভরিহোয়ার, ইচ অ্যান্ড এভরিহোয়ার, সারা পৃথিবী জুড়ে আসলে যেটা চলতেছে অ্যাটেনশনের একটা যুদ্ধ। সবাই এবং যে যত অ্যাটেনশন নিতে পারতেছে সেই পৃথিবীতে তত বড়, এবং সেটা তত বড় ইন্ডাস্ট্রি। আজকে দেখেন ফুটবল, ক্রিকেট, আজকে অলিম্পিক, এই যে খেলাধুলাগুলা এত বড় ইন্ডাস্ট্রি কেন? বিকজ তারা অনেক মানুষের অ্যাটেনশন নিতে পারতেছে। অ্যান্ড দ্য বিগেস্ট কোশ্চেন ইজ যে হোয়ার ইজ ইউর অ্যাটেনশন? আপনার অ্যাটেনশন কোথায়? আপনি কি অ্যাটেনশন এমন জিনিসই দিয়ে রাখছেন যে যেই অ্যাটেনশনের কারণে অন্য মানুষের গ্রোথ হচ্ছে আপনার হইতেছে না? আপনি যদি সারাদিন ক্রিকেট দেখেন তাহলে ক্রিকেটারদের গ্রোথ অনেক ভালো হবে, এটা সত্যি। কারণ আপনি এটা নিয়ে ব্যস্ত, এটার ক্রিকেট মাঠে যাবেন, এটার পিছনে টাকা ব্যয় করবেন, টিকিট কিনবেন, এটা আপনি মানে টেলিভিশন, এটা যখন খেলা দেখবেন টেলিভিশনের টিআরপি বাড়বে। কিন্তু এতে আপনার কি লাভ হবে? আপনি কি আসলে ক্রিকেটার, ক্রিকেট বোদ্ধা হতে চান? আপনি ধরেন রাজনৈতিক, এখন আমাদের নির্বাচন সামনে, রাজনৈতিক অনেক জটিলতা হবে, ভালো কিছু হবে, অনেক কিছু হবে, টকশো হবে। এখন আপনি এটাতে ফুল অ্যাটেনশন। হ্যাঁ, আপনি খবর রাখবেন না ব্যাপারটা আমি এমন বলছি না, কিন্তু আপনি ফুল অ্যাটেনশন, এভরি মোমেন্টে কি হইতেছে, ওইখানে গালি জ্বালাইছে, এই বক্তব্য দিছে, এই বিরোধী দল এটা করছে, সরকারি দল এটা করছে, এটা ভালো হয়েছে, এটা হয় নাই, চায়ের দোকানে বসে বসে এই যে আড্ডা, তাহলে কি আপনার অ্যাটেনশনটা নির্বাচন নিয়ে নিল। এখন আমার প্রশ্ন, এই অ্যাটেনশন দেওয়ার কারণে আপনার যে গোল, আপনার যে ড্রিম, সেইখানে কি কোনো অর্জনের দিকে আপনি যাচ্ছেন? যদি যান তাহলে অ্যাটেনশন দেন। এই অ্যাটেনশনটাকে ঠিক রাখা পৃথিবীতে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন 21st সেঞ্চুরি, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। কারণ সবাই যেহেতু অ্যাটেনশন নিয়ে টানাটানি করে, আপনি নিজের দিকেই অ্যাটেনশন দিতে পারেন না। আশ্চর্য।
আমরা শেষ পর্যন্ত আমাকেই আমি আর অ্যাটেনশন, আমার সাথে আমার 10 মিনিট বসার সময় নাই, আমার নিজের হোমওয়ার্ক, নিজের লাইফের ড্রিম গোল এগুলো লেখার এই সময়টা নাই। এই জন্য আমরা ব্রেভ কোর্সটাকে এত রিগোরাসলি তৈরি করেছি কেন? যাতে আমরা আমার দিকে অ্যাটেনশন দিয়ে আমাকে আমি গুছায় ফেলতে পারি। এজন্য দেখবেন আমাদের লাইফে এত অগুছালো, এত হ্যাপিনেসের অভাব। পৃথিবীতে এখন সুখের অভাব অনেক, বিকজ আমরা আমাদের দিকে অ্যাটেনশন দিতে পারছি না। আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করেন, 2000-এর আগের সময়টা আপনি ভাবেন, যে সময় ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, মানুষের তখন টেলিপ্যাথি হতো। অ্যাটেনশন এমন হইতো যে আমরা একটা জায়গায় দেখেন কোনো মোবাইল ছিল না, কিন্তু যেই বন্ধুটাকে আপনার দরকার ঠিকই দেখতেন ওই বন্ধুর সাথে মিট হয়ে গেছে। প্রতিদিন শিখি বিকেলবেলা আমরা মাঠে সবাই জড়ো হয়ে গেছি, কেউ অসুস্থ হইলে সুন্দর খবর পেয়ে গেছি। কোনো কিছু কিন্তু অভাব হয় না, আপনি খেয়াল করে দেখেন। এবং আপনারা এই প্রোগ্রামে যারা আছেন, বা আমাদের যারা এই 90s কিডস বা 80s এর আপনারা যারা আছেন, বা অনেকে 70s এরও হয়তো থাকতে পারেন, কি হচ্ছে দেখেন। ওই সময় অ্যাটেনশন নিয়ে এত ভাবা লাগে নাই, একটা জিনিসটাই ছিল অল্প, এত কিছু আপনার অ্যাটেনশন টানতো না, বিধায় আপনি সবার কথা মনে রাখতে পারতেন, সবার খোঁজ নিতে পারতেন। এমন একটা পৃথিবীতে আমি দেখেছি যে আমার মামা বিদেশ থাকতো, সে ক্যাসেটের মধ্যে রেকর্ডিং করে কথা পাঠাইতো, 1 মাস 1.5 মাস লাগতো তার এই রেকর্ডিং আসতে। আমরা আমাদের ভয়েস রেকর্ড করে তার কাছে পাঠাইতাম। এটা আমার ছোটবেলা আমি দেখেছি। আমার চেয়ে যারা বয়সে বড় তারা আরো অনেক কিছু দেখেছেন। তো ওই একটা ক্যাসেট কবে আসবে সবাই অপেক্ষা করে থাকতো। একটা সিনেমা টেলিভিশনে, বিটিভিতে সিনেমা মাসে একটা হতো, আমরা প্রত্যেক শুক্রবার দিন 3টা বাজে বসে থাকতাম, যে এই সপ্তাহে মনে সিনেমা, কোন সপ্তাহে হবে এটা আমরা জানতাম না। অ্যাটেনশন দেখেন কিভাবে নিয়ে রাখতো ছোট্ট জিনিসগুলা। কিন্তু এখনকার পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিস্ট্রাকশন। আপনি বই নিয়ে পড়তে বসছেন, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে, ওই মেসেজ থেকে আপনি যে কোথায় চলে গেছেন। আপনি একটা ভালো প্ল্যানিং নিয়ে বসছেন, হঠাৎ করে ফেসবুকে একটা নোটিফিকেশন ঢুকে দেখতেছেন, ফেসবুকে একটা পোস্ট করছেন, কমেন্টে একজন ভালো লিখছে, একজন লিখে নাই, আজাইরা কমেন্টে গিয়েও আমরা যুদ্ধ করতেছি। আমরা বিভিন্ন পোস্টে কমেন্ট করতেছি, হ্যাট স্পিচ ছড়াচ্ছি, খারাপ নিউজগুলো দ্রুত ছড়াই দিতেছি, যার কারণে আমাদের কাছে মনে হয় এখনকার পৃথিবী অনেক খারাপ। এই যে ফিলিস্তিনে যুদ্ধ হইতেছে, এই যুদ্ধ শত শত বছর ধরে হচ্ছে, আমরা মনে করতেছি এখনকার মানুষ আর মানবিকতা নাই, সব শেষ হয়ে গেছে। আমাদের মাইন্ডে কিন্তু এই যেগুলো, কারণ এই অ্যাটেনশনগুলো আমরা নানান জায়গায় দিয়েছি। দেখেন পৃথিবীতে সেই আরবদের ওই সময়ের যে আমরা বর্বর যুগের কথা শুনি, তাহলে ওগুলো তো এই যুগে না, এগুলো আরো 1000 বছর আগে হয়েছে। তখনও মানুষ খারাপ ছিল, পৃথিবীতে যুদ্ধ তখনও করেছে মানুষ, এখনো করতেছে, তখনও মানুষ মানুষকে মারছে, এখনো মারতেছে, সেম, কোনো চেঞ্জ নাই পৃথিবীর। তখনও অনেক ভালো ভালো মানুষ ছিল, ভালো ভালো কাজ হয়েছে, এখনো অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাট প্রশ্ন হচ্ছে আপনার অ্যাটেনশনটা কোথায়? এটি আপনার পৃথিবী। এখন দেখেন এই মুহূর্তে যে আমরা এই যে যারা আছি, একটু চোখটা বন্ধ করে ঠান্ডা মাথায় আপনি ভাবেন, এখনকার পৃথিবীতে কত কিছু হচ্ছে না? কেউ রাজনৈতিক মারামারির শিকার, কেউ জেলবন্দি হচ্ছে, এদিকে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ হইতেছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হইতেছে, এদিকে আবার বিশ্বকাপ ক্রিকেট খেলা হইতেছে। যেই মানুষের অ্যাটেনশন ক্রিকেটে, ও কিন্তু উন্মাদনায় ক্রিকেটে, বাংলাদেশের প্রতি মুহূর্তের স্কোর, প্রতিটা বল নিয়ে প্রতিটা খেলোয়াড় কি করতেছে। বিশ্বের একটা বড় অংশের মানুষ, কোটি কোটি মানুষ এই বিশ্বকাপকে ঘিরে তাদের অ্যাটেনশন। আবার বিশ্বের কোটি কোটি মানুষ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে অ্যাটেনশন। আবার কোটি কোটি মানুষ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে অ্যাটেনশন। আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন নির্বাচন নিয়ে অ্যাটেনশন। বাট হোয়ার ইজ ইউ? আপনার অ্যাটেনশন কোথায়? এই অ্যাটেনশনটা নির্ধারণ করে দিবে আগামী দিনের আপনার লাইফটা আসলে কোথায় যাবে। আপনি যদি নিজের দিকে ফোকাস করতে না পারেন, দেখবেন যে এখনকার পৃথিবীতে বড় চ্যালেঞ্জ কি? বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা যা চাই তা করতে পারি না। আমরা চাই সকালে ঘুম থেকে উঠতে, আমরা চাই 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমরা চাই ভালো ভালো কাজ করতে, আমরা বই পড়তে চাই। এই চাওয়ার একজনেরও ঘাটতি নাই, বিলিভ মি অর নট। আমি যদি এখন প্রত্যেকে এক এক করে ধরি, প্রত্যেকে বলবেন স্যার এই জিনিসগুলো আমরা চাই। কেন পারেন না? বিকজ অফ অ্যাটেনশন। আপনার অ্যাটেনশন অন্য কিছুতে নিয়ে নিচ্ছে। যেই জিনিসে আপনার অ্যাটেনশন থাকা দরকার, মনোযোগ যেটাতে থাকলে আপনি লাইফে গ্রো করবেন, সেটাতে মনোযোগ রাখতে পারছেন না, কারণ বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আপনি দেখেন কতগুলো অ্যাপস আমাদের মোবাইলে, প্রতিটা অ্যাপস আমাদেরকে অ্যাটেনশন নিচ্ছে, প্রতিটা অ্যাপস আমাদেরকে নোটিফিকেশন পাঠাচ্ছে, এবং এইটা করতে করতে আমাদের ব্রেন ব্লাইন্ডলি এগুলোতে এমনভাবে প্রোগ্রামড হয়ে গেছে, আমরা এখন দেখবেন প্রতিদিন নিজের অপ্রয়োজনে 200 বার, রিসার্চ বলছে 200 বারের অধিক সময় আমরা মোবাইলে ঢুকে অপ্রয়োজনীয় কারণে মোবাইল ওপেন করে দেখি কিছু হয়েছে কিনা। এবং আমরা কোথাও দাঁড়ায় থাকতে পারি না। ধরেন আপনার সাথে আমার দেখা হবে এক জায়গাতে, একটা পার্কেই দেখা হবে, সেফর, আমার আসতে 5 মিনিট লেট হচ্ছে, বা আপনার আসতে 5 মিনিট লেট হচ্ছে, আমি 5 মিনিট কিন্তু স্থির দাঁড়িয়ে পার্কের পাখি, গাছ, পাতা, লতা কিচ্ছু দেখবো না,
আমি সাথে সাথে মোবাইলটা বের করে স্ক্রল 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 করতে থাকবো, যে নতুন কিছু আছে কিনা দেখি। আসলে ওটা দরকার নাই আমার, আমি ব্রেনকে কন্টিনিউয়াস এরকম খালি পয়জন দিচ্ছি, কন্টিনিউয়াস। নানান রকমের পৃথিবীতে যুদ্ধ হইতেছে, ধর্ষণ হইতেছে, মারামারি হইতেছে, এই নিউজগুলো যখন কন্টিনিউ আসতেছে আর কন্টিনিউ যখন ব্রেনকে দিচ্ছি, আপনি নিজের পেটের কথা চিন্তা করে দেখেন তো, কন্টিনিউ যদি খারাপ মানে বিভিন্ন রকমের, আর এখন কাচ্চি বিরিয়ানি খেলেন, তারপরে পায়েস খেলেন, তারপরে খিচুড়ি খেলেন, এরপরে ভাত, এরপরে বার্গার, পিৎজা, কন্টিনিউ খাবার দিচ্ছেন, ডাইজেস্টিভ প্রসেসের কি অবস্থা হবে? প্রপার ডাইজেস্ট হবে? আপনি বুঝতেছেন যে অসুস্থ হয়ে যাবে। সেম আমাদের ব্রেনগুলা কন্টিনিউ এখন অসুস্থ হয়ে যাচ্ছে বিকজ অফ অ্যাটেনশন। আমরা সব কিছুতে অ্যাটেনশন দিতে, সব কিছুতে আপডেটেড, সব আমার জানতে হবে পৃথিবীর কোথায় কি হইতেছে, এভরিথিং। ভাই পৃথিবীর সব আপডেট নিয়ে আপনি পারবেন না। আপনার লাইফের একটা ডিউটি আছে, আপনার একটা গোল আছে, আপনি ওই ন্যারো ডাউন করে রোডটাকে নির্ধারণ করেন। এবং ওই জিনিসগুলো, আমি তো এরকমও বলি যে বাংলাদেশে অনেকেই দেখবেন বই পুস্তক নিয়ে বলে যে সব রকমের বই পড়েন, বিশ্বের কোথায় কি হইতেছে জানেন। আমি সম্পূর্ণ উল্টা, ট্রুলি স্পিকিং। আপনার 32টা বই এক মাসে পড়ে আপনি কোনো বইয়ের তথ্য কাজে লাগাতে পারেন, বরং একটা বই 32 বার পড়েন। এটা আপনার অ্যালাইন, আপনার কেরিয়ার, আপনার গোল, আপনার ড্রিমের সাথে অ্যালাইন বই পড়েন। বই এখন হাজার হাজার, বাংলাদেশে প্রতি বছর 10,000 উপরে নতুন বই বের হয়, আপনি কয়টা পড়বেন? তার চেয়ে ইম্পর্টেন্ট আমার ড্রিমের সাথে, আমি লাইফে যেখানে যেতে চাই সেটার সাথে অ্যালাইন যেই বইগুলো আছে আমি সেগুলো পড়বো। দিস ইজ ন্যারো ডাউন, দিস ইজ অ্যাটেনশন। আমি একটা নির্দিষ্ট জায়গায় অ্যাটেনশন দিয়ে আমি একটা জায়গাতে আগায় যাব। আর আমি যদি সব তথ্য নিতে চাই, সব তথ্য তো আমার কাজে লাগবে না। আপনি সব কাজে নিজে পারদর্শী হতে পারবেন না। সব কিছুর পৃথিবীর দায়িত্ব নিয়ে আপনি আসেন নাই। আপনার নির্দিষ্ট একটা ফোকাস আছে, অবশ্যই ড্রিম আছে। এই ড্রিমের সাথে অ্যালাইন না ওরকম জিনিসে অ্যাটেনশন দেওয়াকে অফ করেন। স্টিভ জবসের লাইফে সেই দিকে যখন ইন্টারভিউ করে, তাকে জিজ্ঞেস করছিল যে আপনি তো লাইফে অনেক কিছু করেছেন, তো এই অনেক কিছু করার মধ্যে আপনি কোন কাজটার জন্য সবচেয়ে গৌরব ফিল করেন বা কোন জিনিসগুলোর জন্য? উনি দারুণ একটা উত্তর দিয়েছিল। উত্তরটা ছিল এরকম যে আমি আমার লাইফে যা কিছু করছি এটার জন্য যেমন আমি গৌরবান্বিত, এটার জন্য যেমন আমি খুশি, আমি তার চেয়ে বেশি খুশি আমি লাইফে কি কি করি নাই তার জন্য। সো আমাদের লাইফে শুধু ডু, সবাই বলে করো করো করো, জাস্ট ডু ইট, নাইকি বলতেছে সবাই ডু। আমি বলবো যে ডু এর চেয়ে ইম্পর্টেন্ট ডোন্ট ডু। কি করবেন না, নট টু ডুটা খুব ইম্পর্টেন্ট। আমরা টু ডু লিস্ট বানাই, বাট নট টু ডু লিস্ট বানানোর কারণে কি হয়, টু ডু লিস্টের কাজগুলো আর হয় না। আমার টু ডু লিস্টের জায়গায় পড়ে থাকে, ফেসবুক আমার সময় খেয়ে ফেলে, টিকটক আমার সময় খেয়ে ফেলে, ইউটিউবে একটা ভিডিও দেখতে ঢুকছেন, আপনি দেখলেন হয়তো একটা ধর্মীয় আলোচনা, এর মধ্যে একটা গান ঢুকে গেছে, একটা রাজনৈতিক আলাপ, একটা মারামারি, আপনি দেখেন তো ব্রেন প্যারালাইজড হয়ে যায়। এরপরে 2 ঘন্টা চাপার পরে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি করলেন, বলতে পারবেন না। ইটস বিকাম প্যারালাইজড। অ্যান্ড আমরা তখন আর কোনো অ্যাটেনশন খুঁজে পাই না কোথায় দিব। ব্রেনটা তখন একদম মানে ধ্যান ধরা একটা ব্রেন হয়ে যায়, একটা প্যারালাইজড ব্রেন হয়ে যায়। সে আর প্রপার কোনো ড্রিম, স্বপ্ন কোথায় চলে যায় আমরা জানি না। সো অ্যাটেনশন ইজ দ্য নাম্বার 1 অ্যাসেট। কেন আমি এইভাবে বলার চেষ্টা করছি? এই অ্যাসেটটা সবাই দখল নিতে চায়। আপনার জমি অন্য কেউ দখল নিতে চাইলে আপনি দিবেন? কিন্তু আপনার অ্যাটেনশন দখল করতে পারলেই, ক্রিকেট যদি আপনার অ্যাটেনশন নিতে পারে, ক্রিকেট ডেভেলপ হবে, মাইন্ড ইট, আপনি না। যদি আপনি ক্রিকেটার না হন বা ক্রিকেট রিলেটেড যদি আপনার ড্রিম না থাকে, হ্যাঁ বিনোদনের জন্য দেখবেন, যাবেন, ওইটা নর্মাল। কিন্তু যেইভাবে রিগোরাসলি, ওই যে সাকিব বলছিল না একবার যে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে যেইভাবে মাতোয়ারা, তার লাইফ নিয়ে যদি মাতোয়ারা হইতো আরো ভালো করতো। ট্রু, 100% ট্রু। সো আমরা আননেসেসারি অনেক কিছু আমাদের লাইফের চারদিকে নিয়ে রাখছি, মনে হইতেছে পৃথিবীর সব দায়িত্ব আমার ঘাড়ে আমি নিয়ে রাখছি, শুধু আমার দায়িত্বটাই আমি নেওয়া হচ্ছে না। সো এই যে নাম্বার 1 অ্যাসেট, এইটা ডিফাইন করবে আপনি লাইফে হ্যাপি হবেন, হেলদি হবেন, ফ্যামিলি রিলেশন ভালো থাকবে না সাকসেস হবেন। এই যে যতগুলো কথা আপনারা লিখেছেন কমেন্টে, এই সবগুলো জিনিসই আপনি যার কাছে যেটা প্রায়োরিটি সেটাতে অ্যাটেনশন দেন। বিলিভ মি অর নট, আপনি স্বাস্থ্যের দিকে অ্যাটেনশন দেন, আগামী 1 মাস একদম সুস্বাস্থ্যে ভরপুর একটা লাইফ লিড করবেন। আপনি ফ্যামিলির দিকে অ্যাটেনশন দেন, ফ্যামিলি লাইফ অনেক সুন্দর হবে। আপনি সাকসেসের দিকে অ্যাটেনশন দেন, দেখবেন যে আপনার সাকসেস আসা শুরু হবে। হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনার লাইফে, অ্যাটেনশনটা ওইখানে দেন। আপনার অ্যাটেনশন যাতে অন্য মানুষ না নিয়ে যায়, অপ্রয়োজনীয় আনপ্রোডাক্টিভ জিনিস যাতে আপনার অ্যাটেনশন না নিয়ে নেয়। এবং এই রিলেটেড এই কথাগুলো এজন্য বললাম যে পৃথিবীতে এখন অ্যাটেনশনের যুদ্ধ চলছে। সেথ গর্ডিনের কথা আপনারা জানেন, বিখ্যাত দ্য পার্পল কাউ বইয়ের লেখক, ব্র্যান্ড এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট। উনি একটা কথা বলছেন যে মার্কেটিং ইজ এ কন্টেস্ট ফর পিপলস অ্যাটেনশন। এখনকার যুগে তাহলে মার্কেটিংটা কি হচ্ছে, এতক্ষণের আলোচনায় আপনারা বুঝলেন।
এই অ্যাসেটটা, এই অ্যাটেনশন নামক যে অ্যাসেটটা, এইটা দখলের পায়তারা চলতেছে। যে যত অ্যাটেনশন নিতে পারে সে তত ব্র্যান্ড, তত বড় ব্র্যান্ড। তার মানে আমরা যে বলেছিলাম যে বিজনেস ইজ এ ব্যাটল গ্রাউন্ড, এই যে ব্যাটল গ্রাউন্ডে যুদ্ধটা আসলে কিসের? অ্যাটেনশনের। যে আমি যদি আমার প্রোডাক্টটাই যে কোচ কাঞ্চন আপনার মাথায় অ্যাটেনশন নিতে পারছে মানে আপনি এটাতে জয়েন করেছেন। আবার অন্য কোনো ট্রেইনার আপনার অ্যাটেনশন নিতে পারলে তারটাতে আপনি জয়েন করবেন। খেলাটা কিন্তু অ্যাটেনশনে। দেখেন যে যত ভালোভাবে প্রেজেন্ট করি, যে এত ভালো করে প্রেজেন্ট করা, এত ড্রেস কোড, এত পোশাক আশাক, এত সুন্দর করে প্রেজেন্ট, ওয়েবসাইট, নানান কিছু, কেন? বিকজ অফ অ্যাটেনশনের যুদ্ধ। মার্কেটিংটাই অ্যাটেনশনের যুদ্ধ। এখন যে নিতে পারবে সে তত বড় ব্র্যান্ড হয়ে উঠবে। সো এই যে ব্যাটল গ্রাউন্ডে এই অ্যাটেনশনের যুদ্ধে জয়ী হওয়ার জন্য ব্র্যান্ডগুলো এখন এথিক্যাল, আনএথিক্যাল, যার যা মন চাচ্ছে, যেভাবে মন চাচ্ছে, অ্যাটেনশনটা দরকার। কারণ এখন চারোদিকে মানুষ, প্রতিদিন আমরা কমপক্ষে 1,02,000 ওয়ার্ড পড়ি এখন সোশ্যাল মিডিয়ায়, 1,00,000 ওয়ার্ড অন অ্যাভারেজ। তাহলে আপনি চিন্তা করবেন, এবং আমরা প্রায় 100-র উপরে নিউজ পেপারের মতো শুধু মানে পার ডে পড়ি আমাদের নিউজ ফিডে অ্যাভারেজ। বাংলাদেশেও অ্যাভারেজ আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যে অ্যাভারেজে 2 ঘন্টার উপরে আমরা শুধু সোশ্যাল মিডিয়া চাপি, আননেসেসারি, অপ্রয়োজনে চাপি। এটা কিন্তু যাদের ফেসবুকে ব্যবসা আছে আমি তাদের কথা, ব্যবসার কাজে সময় দিচ্ছেন, তার মানে আপনি আপনার অ্যাটেনশন, আপনার ড্রিমে অ্যাটেনশন দিচ্ছেন। কিন্তু আমরা অপ্রয়োজনে যেটা চাপি সেটার কথা বলছি, কোনো বিনোদন না, শুধুই যে নতুন কি হয়েছে দেখি। আজাইরা কোনো দরকার নাই, কিন্তু এই নিউজগুলো আমরা কন্টিনিউ শুধু স্ক্রল করি, রিফ্রেশ দিই, শুধু রিফ্রেশ, জোর করে করে রিফ্রেশ দিয়ে নতুন তথ্য জানতে চাই। সো দেখেন এই যে অ্যাটেনশন নেওয়ার জন্য আসলে ব্র্যান্ডগুলো কি করে। আপনারা দেখেন যে একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, সাবওয়ে স্যান্ডউইচ। আপনারা জানেন সাবওয়ে একটা ওয়ার্ল্ডের অন্যতম বিগেস্ট ফুড ব্র্যান্ড। তো ওরা অ্যাটেনশন পায় না, অ্যাটেনশনের জন্য মানে কি দিয়েছে, একটা বিশাল করে বিলবোর্ড, অনেক মানে আমেরিকার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে এটা দিয়ে জাস্ট এই ওয়ার্ডটা দিয়েছে। কারণ মানুষের এটা ওয়ার্ডের সাথে আমরা জানি যে মানুষের লাইফের 8টা ফোর্স আছে, 8 লাইফ ফোর্স, এর মধ্যে এই সেক্সের ব্যাপারটা হচ্ছে একটা। তো ওরা কি দিল, এই ওয়ার্ডটা দেখলে মানুষ কিন্তু একবার হলেও তাকাবে। আপনি দেখেন এই যে যখনই আমরা স্লাইড এটা আনছি, চোখ কিন্তু চলে গেছে অটোমেটিক। তো বিলবোর্ডে যদি এটা আমরা দেখি তখন কি হবে, অটোমেটিক্যালি চোখটা চলে যাবে। দিস ইজ অ্যাটেনশন। অ্যাটেনশন নেওয়ার পর ওরা কি বলতেছে, যে এই ওয়ার্ডটা দিয়ে আপনারা থামাইলো, স্ক্রল স্টপার। তারপরে বলতেছে নাও দ্যাট উই হ্যাভ ইউর অ্যাটেনশন, ইট অ্যাট সাবওয়ে। যে আমি তোমার অ্যাটেনশন পাইছি, এই আপনার এই কথাটা বলতে যাচ্ছি, চলেন সাবওয়েতে খাই, সাবওয়েতে আসেন খেতে। তার মানে এই যুদ্ধে জয় করার জন্য বিভিন্ন রকমের, আপনারা এই ডিজেলের কথা বলেছি, ডিজেলের ক্যাম্পেইনগুলো যদি দেখেন, দেখবেন উইয়ার্ড সব কর্মকাণ্ড করতেছে, যেগুলা বিকজ অফ তারা এইগুলো করে তার যে অডিয়েন্স, তার যে টার্গেট গ্রুপ, তাদের অ্যাটেনশন নেওয়ার জন্য আসলে এই কাজ করতেছে। হ্যাঁ, এটা কি ভালো না মন্দ, এই আলোচনাটা আলাদা। আমরা যেহেতু শেখার চেষ্টা করছি, আমি একটা হলিস্টিক আইডিয়া দিচ্ছি। এখন আপনি এইভাবে ওয়ার্ড ইউজ না করে এই ধরনের জিনিস হয়তো বাংলাদেশে করতে, আপনি অন্যভাবে করবেন, বাট আমি বোঝানোর ট্রাই করছি যে কি চলতেছে। অ্যাটেনশন দখলের জন্যই ডিফারেন্ট অ্যাঙ্গেলে এক একজন আসলে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। সো এই অ্যাটেনশন নিতে গেলে যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট, এবং আজকে আমরা এটা নিয়েই মূলত কথা বলবো। কন্টেন্ট জিনিসটা কি? বিজনেসকে যদি আপনি ব্যাটল গ্রাউন্ড বলেন, তাহলে এই ব্যাটল গ্রাউন্ডে যুদ্ধ আসলে কি দিয়ে করবেন? প্রোডাক্ট নিয়ে? নো, প্রোডাক্টের যুদ্ধ গত শতাব্দীতে চলে গেছে। আবারও আপনাদের মাথায় দেওয়ার চেষ্টা করছি, বাংলাদেশে এখনো ব্যবসা করতে গেলে হাজারো প্রশ্ন আমি পাই, শুধু প্রোডাক্ট, নিশ কি হবে, প্রোডাক্ট কি হবে। ভাই, ব্যবসাটা প্রোডাক্ট না। আপনি মাটিও বেচতে পারবেন যদি আমার ক্লাসের এই কনসেপ্ট, নিউরো মার্কেটিং, কন্টেন্ট, এগুলো সব বেচেন, যা বেচেন ম্যাটার না, এগুলো বেচে আপনি কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবেন। সো এইটা আমাদের মাথায় বুধ হয়ে ঢুকে আছে, প্রোডাক্ট। এইটা একটু মাথা থেকে সাইড করে আমাদের এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেন। ম্যাটারটা প্রোডাক্টের না, ম্যাটারটা আমি প্রোডাক্টকে কিভাবে মানুষের মাথায় পারসেপশন ক্রিয়েট করছি। তাহলে এই যে ব্যাটল গ্রাউন্ড, এই যে যুদ্ধ, এই যুদ্ধে সৈনিক হচ্ছে কন্টেন্ট, নট প্রোডাক্ট। বিজনেসের ব্যাটল গ্রাউন্ডে জিতার জন্য সৈনিক হচ্ছে কন্টেন্ট। আপনার সৈন্য ভান্ডার যত মজবুত, যত স্ট্রং, যত বড় সৈন্য বাহিনী নিয়ে আপনি মার্কেটে খেলতে পারবেন, আপনি তত বড় ব্র্যান্ড হয়ে উঠবেন। তাহলে আমরা যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আছি, বড়দের সাথে যুদ্ধ কি দিয়ে করব? বড়দের সাথে আমরা যুদ্ধ করব কন্টেন্ট দিয়ে। কন্টেন্ট ইজ দ্য মিলিটারি ফর ইউর বিজনেস। বিজনেসের ব্যাটল গ্রাউন্ডের মিলিটারি বাহিনীটাই হচ্ছে কন্টেন্ট। এবং এই মিলিটারি যত শক্তিশালী হবে, যত সমৃদ্ধ হবে, যত দক্ষ
কৌশলী হবে, তখন কিন্তু আপনি এই যুদ্ধে জিততে পারবেন। সো কন্টেন্ট জিনিসটা কি তাহলে? কন্টেন্ট ইজ আ কম্পাইলেশন অফ ইনফরমেশন, আইডিয়াস অ্যান্ড মেসেজেস that are translated into some kind of written, visual or audible format for others to consume. সিম্পল হিসাব বুঝতেছেন, কন্টেন্ট হচ্ছে কিছু ইনফরমেশনকে আমরা মানুষের মাথায় দেওয়ার চেষ্টা করছি ভিজুয়ালি, রিটেন ফরম্যাটে অথবা অডিবল ফরম্যাটে। সিম্পল। কন্টেন্ট ইজ অ্যান এনি ইনফরমেশন দ্যাট বিল্ডস ট্রাস্ট অ্যান্ড অথরিটি among your ideal customer or audience। তার মানে কন্টেন্ট হচ্ছে অডিয়েন্সের সাথে, ব্র্যান্ডের অডিয়েন্সের সাথে আপনার প্রোডাক্টের একটা কানেকশন বিল্ড করে, একটা অথরিটি ক্রিয়েট করে, একটা ট্রাস্ট বিল্ড করে। দিস ইজ কন্টেন্ট। সিম্পল। আমরা আরও ডিপে যাব, তখন ক্লিয়ার হয়ে যাব। কন্টেন্টের কি কি ফরম্যাট আছে? সিম্পল। কন্টেন্ট হইতে পারে একটা ইমেজ, যে কোনো একটা পিকচার, একটা ছবি, একটা কন্টেন্ট। টেক্সট, ব্লগ লিখা, আর্টিকেল লিখা, ক্যাপশন যে লিখি আমরা, কপি লিখা, দিস ইজ কন্টেন্ট। তারপর অডিও হইতে পারে, আমরা রেডিওতে যে কন্টেন্টগুলো শুনি সব কিন্তু অডিও, আমরা পডকাস্ট শুনি, এগুলো অডিও কন্টেন্ট। ভিডিও, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখি, টিকটকে কন্টেন্ট দেখি। সো এই যে মেজর এই 4টা ফরম্যাটে কিন্তু সব ধরনের কন্টেন্ট মূলত বানানো হয়। সো এই কন্টেন্ট দিয়ে মূলত কাজ কি আমাদের? কন্টেন্ট দিয়ে কাজ হচ্ছে, আমরা কন্টেন্ট দিয়ে মেইনলি করব কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি? কন্টেন্ট মার্কেটিং ইজ আ স্ট্র্যাটেজিক্যাল মার্কেটিং অ্যাপ্রোচ focused on creating and distributing valuable, relevant and consistent content to attract and retain a clearly defined audience and ultimately to drive profitable customer action। তার মানে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটা ফোকাস করে কিসে? ক্রিয়েটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং, ক্রিয়েট করা এবং ডিস্ট্রিবিউট করা ভ্যালুয়েবল, রেলিভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট। কার জন্য? ক্লিয়ারলি ডিফাইন্ড অডিয়েন্স। অর্থাৎ সেই টিজির কথা আবার আসছে এখানে। তার মানে ক্লিয়ারলি ডিফাইন একটা অডিয়েন্স, যে কার জন্য আমি বানাচ্ছি, তার জন্য ভ্যালুয়েবল, তার জন্য প্রয়োজনীয় এবং তার জন্য রেলিভেন্ট একটা কন্টেন্ট বানাবো, এবং এটা কন্টিনিউ আমরা বানায় যাব। এটা যদি করতে পারি তাহলে এটা কন্টেন্ট মার্কেটিং হবে। এটা কেন করব? এটা আলটিমেটলি ড্রাইভ প্রফিটেবল কনজিউমার অ্যাকশন। কনজিউমার তখন আমার প্রোডাক্টটা কিনবে অথবা আমার সাথে কানেক্ট হবে, অর্থাৎ কনজিউমারের থেকে আমরা একটা প্রফিট জেনারেট করতে পারবো। বেনিফিট অফ কন্টেন্ট মার্কেটিং, আমরা একটা জিনিস যে করবো এটার তো বেনিফিটগুলো বোঝার দরকার আছে, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটা কেন করবো। নাম্বার ওয়ান, এটা কেন করবো? নাম্বার ওয়ান রিজন হচ্ছে বিল্ডস ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমরা ব্র্যান্ডের ক্লাসে অনেক ইনডেপথ আলোচনা করেছি। এই যে ব্র্যান্ডের ক্লাসে ব্র্যান্ডের স্ট্র্যাটেজির কথা বলেছি, ব্র্যান্ডের আইডেন্টিটির কথা বলেছি। যা কিছু আপনি ব্র্যান্ড বানালেন সেটা আপনাকে কি করা লাগবে? সেটা মানুষকে কন্টেন্ট দিয়ে বোঝানো লাগবে। তার মানে কন্টেন্ট মানুষকে আপনার ব্র্যান্ড সম্বন্ধে অ্যাওয়্যার করে, জানায়, তাকে সচেতন করবে যে হ্যাঁ ইয়েস এরকম একটা ব্র্যান্ড আছে। নাম্বার টু কি? এস্টাবলিশ অথরিটি। এই কন্টেন্ট কি করে? আপনার একটা অথরিটি ক্রিয়েট করে কাস্টমারের মাইন্ডে, যে না ব্যাপারটা উনি এই বিষয়টাতে এক্সপার্ট, উনি এই জিনিসটাতে স্পেশাল। যেমন কোচ কাঞ্চন কি করেছে? কন্টেন্টের মাধ্যমে আপনাদের, আমার বই পুস্তক, আমার বিভিন্ন ট্রেনিং, আমার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আমি এটা প্রকাশ করেছি, আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমি সার্টিফিকেশন নিয়েছি। দিস ইজ অথরিটি। এই অথরিটিটা আপনার মধ্যে একটা ট্রাস্ট গ্রো করেছে। সো তার মানে কন্টেন্ট কি করে? একটা অথরিটি ক্রিয়েট করে, এবং এটা মানুষকে বোঝাইতে সক্ষম হয়েছে আমি যে আমরা এক্সপার্ট, অন্তত এসএমই বিজনেসের ক্ষেত্রে। দিস ইজ অথরিটি। তার মানে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে এই অথরিটিটা কাস্টমারের কাছে, আপনি যে এক্সপার্টাইজ, ওই প্রোডাক্টটা যে মার্কেটে অন্য কারোর চেয়ে বেস্ট, এইটা কন্টেন্টের মাধ্যমে প্রকাশ পায়। নাম্বার থ্রি, এডুকেটস অ্যান্ড ইনফর্ম। কন্টেন্ট কি করে? কন্টেন্ট আনঅ্যাওয়্যার কাস্টমার যারা, বা সেমি অ্যাওয়্যার, অথবা আপনার প্রবলেম অ্যাওয়্যার অথবা ব্র্যান্ড অ্যাওয়্যার না, তাদেরকে জিনিসটা নিয়ে এডুকেট করে, ইনফর্ম করে। কারণ মানুষ, আমরা দেখেছি নিউরো মার্কেটিংয়ের ক্লাসে, মানুষ নিজেও জানে না তার কোন জিনিসটা প্রয়োজন। সো কাস্টমার ইজ লাইক এ বেবি যেহেতু জানে না, তাহলে বাচ্চাকে আমরা কি করি? এডুকেট করি, ওকে বুঝাই কিভাবে খেতে হয়, কিভাবে হাঁটতে হয়। সো বাচ্চাকে যেভাবে এডুকেট করি আমরা, সো কাস্টমারকে আমরা কন্টেন্টের মাধ্যমে এডুকেট করি, কাস্টমারকে বুঝাই যে আপনার এই জিনিসটা দরকার। এখন মানুষ ধরেন পৃথিবীতে বিকাশ ছিল না এক সময়,
গুগল ছিল না এক সময়, তারা কি করেছে আমাদের, বিকাশ বিভিন্নভাবে বুঝাইছে যে হ্যাঁ মোবাইলে আপনি লেনদেন করেন, লেনদেন করলে এই ডিসকাউন্ট পাইতেছেন, এই সুবিধা আপনার জন্য, যখন তখন টাকা ক্যাশ আউট করা যায়, ক্যাশ ইন করানো যায়, এই যে জিনিসটা দিয়ে আমাদেরকে এডুকেট করেছে, ইনফর্ম করেছে, তখন আমরা বুঝতে পারছি ইয়েস বিকাশটা তো আমার দরকার। শুরুর দিকে ধরেন বাংলাদেশে উবার আসছে, পাঠাও যখন আসছে, আমরা জানতাম না যেগুলো কিভাবে ইউজ করতে হয় কেন। তখন যখন দেখলাম যে না পাঠাওটা ইউজ করলে তো আমি বাইকে করে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি, বিধায় আমরা কি করেছি, আমরা এডুকেট হয়েছি, ইনফর্ম হয়েছি, দেন আমরা এগুলা এই কন্টেন্টের মাধ্যমে কিন্তু ওরা আমাদেরকে এগুলো বুঝাইতে সক্ষম হয়েছে। নাম্বার 4, জেনারেট লিডস। কন্টেন্টের মাধ্যমে কি হয়, লিড জেনারেশন হয়। লিড মানে কি, আমাদের কাস্টমার বা প্রসপেক্ট অথবা ফিউচার কাস্টমার যে, তাকে আমরা কন্টেন্টের মাধ্যমে আমার সাথে আমি কানেক্ট করার সুযোগ পাচ্ছি। জেনারেট লিডস, তারা আমার ওয়েবসাইটে আসতেছে, হয়তো আমার কোনো প্রোগ্রামে সাবস্ক্রাইব করতেছে, আমার হয়তো বা কোনো একটা পিডিএফ ডাউনলোড করছে, তার মানে জেনারেট লিডস, নতুন নতুন লিডস অর্থাৎ প্রসপেক্ট আগ্রহী কাস্টমারদেরকে কানেক্ট করার সুযোগ করে দেয় কন্টেন্ট। নাম্বার 5 হচ্ছে এঙ্গেজ ইউর অডিয়েন্স। কন্টেন্টের মাধ্যমে আমরা অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে পারি বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে, ইউজিসি কন্টেন্টের মাধ্যমে আমরা দেখবো এগুলা, বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আমরা কাস্টমার কানেক্টিভিটি ব্র্যান্ডের সাথে এঙ্গেজ রাখতে পারি। এঙ্গেজ রাখলে কি হয়, অ্যাটেনশনটা পাওয়া যায়, কাস্টমার এটাতে সময় ব্যয় করা শুরু করে। নাম্বার 6, ইমপ্রুভস এসইও। ইমপ্রুভস এসইও মানে আপনারা জানেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসইও মানে, এসইওটা বাংলাদেশে এখনো অত পপুলার না, বাট ডে বাই ডে কিন্তু এটা পপুলার হচ্ছে, এবং আগামী দিনে দেখবেন যে ফেসবুকের চেয়েও এই এসইও টাইপের মার্কেটিংগুলো বেশি কাজ করবে। এসইও জিনিসটাকে আমরা আই হোপ আমরা মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের কারণে ব্যাপারগুলো এখন অনেকে জানি। তারপরে ছোট্ট করে বললে সেটা হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে যখন আমি সার্চ করি কোথাও, সেটা গুগলে হোক ইউটিউবে হোক, যখন সার্চ করি ওই কিওয়ার্ডের ভিত্তিতে যখন সার্চের মধ্যে কোনো একটা টপিককে আমি খুঁজে পাই। এখন আমি যখন ধরেন আপনি এখন যদি গুগলে গিয়ে সার্চ করেন বেস্ট অর্গানিক ফুডস ইন বাংলাদেশ, আপনি দেখবেন যে ন্যাচারালসের ওয়েবসাইটটা চলে আসবে। এই যে লিখলেন বেস্ট অর্গানিক ফুড ইন বাংলাদেশ, কাস্টমার কিন্তু ন্যাচারালসকে চিনে না, সে লিখছে বেস্ট অর্গানিক ফুড, তার অর্গানিক ফুড দরকার, সে লিখছে যে বাংলাদেশের বেস্ট কোনটা। এখন আমরা এসইও করে কি করেছি, যে এই সার্চটা যদি কেউ দেয় তাহলে ন্যাচারালসের ওয়েবসাইটটা যেন আসে, বিধায় আমরা ওইটা দিয়ে রাখছি। এখন কি হচ্ছে, এরকম সার্চ থেকে আমাদের প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু আমাদের সিস্টেমে ইন হইতেছে, কাস্টমার এখান থেকে কিনতেছে। এটাকে আবার আরেকভাবে ইনবাউন্ড মার্কেটিংও বলে। সো এসইওর অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিং করা, এরকম বহু অনেকগুলো কাজ করতে হয়। এসইও কি করে, আপনার কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করায়। কিওয়ার্ড মানে কি, ওই যে লিখলেন বেস্ট অর্গানিক ফুড ইন বাংলাদেশ, যেমন এখন আপনি যদি লেখেন বেস্ট বিজনেস কোচ ইন বাংলাদেশ, এটা কিন্তু আমারটা আসবে না, কারণ আমরা নতুন ওয়েবসাইট করেছি, এখনো এসইওর কাজ করি নাই। এই যে আমাদের অলরেডি এসইও এক্সপার্ট নিয়োগ করা হয়েছে, সে কাজ করবে। এখন সে কাজ করলে কি হবে, এক সময় যখন আপনি এই কিওয়ার্ড দিয়ে কাউকে সার্চ করবেন, বা বেস্ট হ্যাপিনেস কোচ, বেস্ট বিজনেস কোচ, বেস্ট মার্কেটিং এক্সপার্ট, তখন এই কিওয়ার্ডগুলোতে আমরা যখন এসইও করব কন্টেন্ট দিয়ে দিয়ে বিভিন্ন, তখন দেখবেন আমার ওয়েবসাইট, আমার নাম, আমার ছবি, এগুলো শো করবে। তখন শো করলে কি হবে, মানুষ চিন্তা করবে আচ্ছা তার মানে উনিই মনে হয় এক্সপার্ট। সো দিস ইজ কল এসইও। নাম্বার 7, সো কন্টেন্ট কি করে, এইভাবে কন্টেন্টের মাধ্যমে এসইও গুলো আসলে, এই যে অন পেজ এসইওটা পুরোটাই কিন্তু কন্টেন্টের খেলা। কন্টেন্টের মধ্যে আপনি কিওয়ার্ড রাখতেছেন কিনা, মেটা ডেসক্রিপশন দিচ্ছে কিনা, এই ওয়ার্ডের খেলাটাই কিন্তু এসইওর খেলা। সো দিস ইজ পুরোটাই আসলে এসইওর ক্ষেত্রে একটা কন্টেন্ট রিলিভেন্ট ভূমিকা পালন করে। নাম্বার 7 হচ্ছে ফোস্টার্স কাস্টমার লয়ালিটি। কন্টেন্ট কি করে, কাস্টমারের লয়ালিটি বাড়ায়। ভালো ভালো কন্টেন্ট দেখলে কাস্টমার ওই ব্র্যান্ডকে নিয়ে গুড ফিল করে, ভালো চিন্তা করে। আমরা অলরেডি গত 2 দিনে অনেকগুলো সুন্দর সুন্দর অ্যাড দেখেছি, যে বিজ্ঞাপন দিয়ে কিভাবে ট্রাস্ট গ্রো করে, বিজ্ঞাপন দিয়ে অথরিটি ক্রিয়েট করে, লয়ালিটি ক্রিয়েট করে, কাস্টমারের সাথে কানেকশন তৈরি করে। নাম্বার 8, এক্সটেন্ডেড সোশ্যাল রিচ। আমরা যখন ইমোশনাল কোনো কন্টেন্ট দেখি তখন কি হয়, আমরা ব্র্যান্ডের কথা চিন্তা করি না, আমরা কি চিন্তা করি, কন্টেন্টটা ভালো, আমরা শেয়ার করি, নিজেদের বন্ধুদের পাঠাই, এই যে দেখো জিনিসটা অনেক সুন্দর, এটা থেকে অনেক শেখার কিছু আছে। সো এটা কি করে, সোশ্যাল রিচটাকে বাড়ায়। আপনি যখন ভালো কন্টেন্ট দিবেন, এটা অর্গানিক্যালি মানুষ যখন অনেক রিচ করে, আমরা দেখবো অর্গানিক কন্টেন্ট দিয়ে বাংলাদেশে কতগুলো বড় বড় ব্র্যান্ড তৈরি হয়েছে, এগুলো আমরা শেষের দিকে আজকে ক্লাসে শেয়ার করব। সো রিচটাকে আপনার অনেক বাড়ায়। রিচ বাড়ালে কি হচ্ছে, অনেকগুলো মানুষ যখন আপনার সম্বন্ধে জানবে তখন আপনার কাছ থেকে কিনতে উদ্বুদ্ধ হবে। নাম্বার 9, দিস ইজ কস্ট এফেক্টিভ মার্কেটিং।
কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য মোস্ট কস্ট এফেক্টিভ মার্কেটিং। অ্যাডভার্টাইজিংয়ের যে ফরম্যাট, একটা টেলিভিশনে আপনি বিজ্ঞাপন দিতে গেলে $1,000,000 খরচ করা লাগে, কোটি কোটি টাকা ঢালতে হয়। আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, আপনি যদি অন্তত 1 মিনিট করে এক একটা চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান, আপনার কি পরিমাণ বাজেট নিয়ে মার্কেটে নামা লাগবে। সো ওই যে অ্যাডভার্টাইজিংয়ের ট্রেডিশনাল ফরম্যাট গত শতাব্দী পর্যন্ত রাজ করতেছিল, কন্টেন্ট এসে কি করলো, আমাদের মতো যারা এসএমই, আমরা যারা বড় হওয়ার ড্রাইভে আছি, আমাদের জন্য একটা বড় সুবিধার জায়গা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেখানে শত শত কোটি টাকা হওয়ার দরকার। আজকে একটা পত্রিকায় ধরেন প্রথম আলোতে আপনি হাফ পেজ জুড়ে একটা যদি বিজ্ঞাপন দিতে চান, একটা বিজ্ঞাপনে আপনার 50 লাখ টাকা লাগবে। তো এই একটা বিজ্ঞাপন দিলেন প্রথম আলোর আজকের ডেতে হাফ পেজ জুড়ে আসলো, ইটস ওকে, পারফেক্টলি ওকে, কিন্তু কালকের দিনই কিন্তু বিজ্ঞাপন আর নাই, একদিনের জন্যই দিলেন, 50 লাখ টাকা শেষ। হোয়ারেজ এই 50 লাখ টাকা বাজেট করে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ার সবগুলো চ্যানেল ধরে কোটি কোটি মানুষের কাছে আপনার প্রোডাক্ট, আপনার জিনিসকে ভালো কন্টেন্টের মাধ্যমে আপনি রিচ করাতে পারবেন। আপনি ঢাকা শহরে একটা বিল বোর্ড লাগাতে চাইলে অন্তত 3 মাসের জন্য যদি লাগান, আপনাকে অন্তত 1 কোটি টাকা বাজেট করতে হবে। ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং যেগুলো, তার মানে ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং এর টেলিভিশন বলেন, পত্র পত্রিকা বলেন, রেডিও বলেন, বিলবোর্ড বলেন, সবগুলি অনেক আউটবাউন্ড মার্কেটিং এর এই পুরো প্রসেসটি অনেক কস্টলি। হোয়ারেস কন্টেন্ট দিয়ে, ছোট ছোট কন্টেন্ট দিয়েও কিন্তু আপনি অল্প বাজেটে $1 দিয়েও আপনি ফেসবুকে একটা অ্যাড রান করতে পারছেন। তার মানে দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। অ্যান্ড নাম্বার 10, লং টার্ম গ্রোথ। কন্টেন্ট হচ্ছে, আমরা দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে আপনাদের একটা কনসেপ্ট শেয়ার করেছিলাম যে ফিস্ট অ্যান্ড ফ্যামিন। কন্টেন্ট হচ্ছে এমন একটা মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং যদি আপনি ঠিক মতো করেন তাহলে অলওয়েজ ফিস্ট, অর্থাৎ আপনার অলওয়েজ একটা উৎসব মুখর সেল চলতে থাকবে। দিস ইজ লং টার্ম স্ট্র্যাটেজি। আর বিজ্ঞাপন মানে কি, ওই যে বললাম, আজকে প্রথম আলোতে বিজ্ঞাপন দিলে আজকেরটা আজকেই শুধু কাজ করবে, কালকে আর বিজ্ঞাপন আর কেউ দেখবে না, কারণ পুরনো পত্রিকা নর্মালি মানুষ খুব বেশি প্রয়োজন না হলে খুঁজে বের করে না বা পড়ে না। আজকে টেলিভিশনে যদি একটা বিজ্ঞাপন দেন যে সবগুলো টেলিভিশন চ্যানেলে আমি একদিন বিজ্ঞাপন দিব, দিলেন, আজকেই শেষ, কালকে কিন্তু আর বিজ্ঞাপন না চললে হবে না। কিন্তু আপনি যদি কন্টেন্ট জেনারেট করতে পারেন, ভালো কন্টেন্ট, ধরেন একটা ভালো কন্টেন্ট ইউটিউবে থাকলে এটা দিন যত যাবে এটার অডিয়েন্স বাড়বে, দিন যত দেখবে, একবার দিয়ে রাখছেন কিন্তু একবার খরচ করে বানায় রাখছেন, প্রতিদিন রিচ হবে এবং প্রতিদিন ওইটা থেকে সেলস আসবে। দিস ইজ লং টার্ম গ্রোথ। কাজটা একবার, আপনি একটা ব্লগ লিখছেন, লিখে এটা গুগলে র্যাঙ্ক করছে, মানে এসইওটা প্রপারলি করে এটাকে র্যাঙ্ক করাইছেন। এই র্যাঙ্ক করা মানে কি, যত মানুষ সারা জীবন ব্যাপী এটা সার্চ করবে, মানুষ কিন্তু বারবার এই কন্টেন্টটা দেখবে এবং বারবার আপনার অডিয়েন্স আসবে, বারবার সেলস হবে। ইটস এ লং টার্ম গ্রোথ, মানে লাইফ লং এটার বেনিফিট আপনি পাবেন। সো এতগুলো বেনিফিট যেই কাজটার মধ্যে, তাহলে আপনি চিন্তা করে দেখেন এই কাজটা আমাদের কত যত্ন নিয়ে, কত গুরুত্ব দিয়ে করা উচিত। বাট এই জায়গায় আমি দেখি আমাদের দেশের উদ্যোক্তাদের এত বড় একটা অপরচুনিটি কন্টেন্ট আমাদের জন্য ওপেন করে দিয়েছে, বাট এই জায়গায় আমাদের মনোযোগটা কেন জানি আমি খুব কম দেখি। আমরা যেন তেন একটা পোস্ট দিয়ে আমরা মোটামুটি ফেসবুকে $1 দিতে পারলেই মনে করি সেলস চলে আসবে, এবং যেহেতু কন্টেন্টটা প্রপার থাকে না, ফেসবুকে $1 দেওয়ার পরে সেল যখন আসে না, তখন দেখবেন বিভিন্ন গ্রুপে গ্রুপে শুধু কথা, ফেসবুকের নিয়ম চেঞ্জ হয়েছে, ফেসবুক ভালো না, অমুক না, নানান কথা বলে, আলটিমেটলি তার কন্টেন্টটা যে প্রপার না, এই ফেসবুক দিয়েই কোটি কোটি টাকার বিজনেস করছে বাংলাদেশে বলছে অসংখ্য উদ্যোক্তা। আমরা বেশ কয়েকটা এক্সাম্পল আমি শেয়ার করবো আজকে। আর সেইখানে আমরা কন্টেন্ট প্রপার না হয়, কারণ কন্টেন্টটা লিখছি কি দিয়ে, আমার টপ অফ মাইন্ডে, আমার কমন সেন্স দিয়ে, আমার মতো করে একটা আমি ব্র্যান্ড ট্রেনের প্ল্যান বাদ দিয়ে নিজের মতো করছি। এখন $1 আমি যতই দিই, এটা যেহেতু টার্গেট অডিয়েন্সের সাথে অ্যালাইন না, আমার সেলস আসবে না। তাহলে আমরা কন্টেন্ট কিভাবে বানাবো? কন্টেন্ট বানাবো আমরা এই যে গত 3টা ক্লাস, ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড নিউরো মার্কেটিং শিখলাম, এই 3টা থাকবে আমার বেস লাইনে, আমার টপ অফ মাইন্ডে। এই 3টার বেসিস করে যখন আমি কন্টেন্ট বানাবো, তখন এটা রিচ করবে, তখন অল্প $1-এও আপনি দেখবেন অনেক সেল পাচ্ছেন। ইভেন অর্গানিক্যালিও আপনার পক্ষে সেল জেনারেট করা সম্ভব হবে উইদাউট ইভেন অ্যাডভার্টাইজিং এবং কন্টেন্ট বাজেট। সো তাহলে হোয়াই কন্টেন্ট মার্কেটিং ম্যাটার্স? নাম্বার 1, জেনারেট 3x more, 3 times more leads than ট্রেডিশনাল মার্কেটিং। 3 times ট্রেডিশনাল মার্কেটিংয়ে একটা লিড আনতে গিয়ে আপনার অনেক টাকা, লিড মানে কি, একজন কাস্টমার যখন আপনার সাথে কানেক্ট হচ্ছে। সো এটা ট্রেডিশনাল বিলবোর্ড দিয়ে আপনি একটা বিলবোর্ড কয়জন দেখছে, কে দেখছে না দেখছে, এটা কিন্তু মেজার করা, ট্র্যাক করা সম্ভব না। টেলিভিশনে একটা বিজ্ঞাপন দিয়েছেন, এটা কিভাবে বুঝবেন যে কে দেখলো, আপনার পারফেক্ট ইজি দেখলো কিনা? বাট আপনি যখন একটা কন্টেন্ট দিচ্ছেন ইউটিউবে, ফেসবুকে, তখন তো অনেক মানুষ এখানে কন্টেন্ট, মানে কন্টেন্টের মধ্যে কমেন্ট করছে, ইন্টারাকশন করছে। সো আপনি কিন্তু একটা ইনসাইট পাচ্ছেন।
এবং তারা এসে হয়তো তাদের জন্য একটা ফর্ম দিয়ে রাখছেন, ফিল আপ করতেছে। তার মানে আপনি বুঝতেছেন যে আমি 1,00,000 টাকা খরচ করলাম, আমার 3,00,000 লোক আমার এই ফর্মটা ফিল আপ করছে, 3,00,000 লিড আপনি পেয়ে গেলেন। এই যে 3,00,000 লোকের ডেটা ধরে আপনি ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং, অনেক কিছু কিন্তু পরবর্তীতে করার সুযোগ আছে। হোয়ারেজ আপনি 3 কোটি টাকা দিয়ে টেলিভিশনে অ্যাড দিলে লাভ হচ্ছে না। সো দিস ইজ দ্য এরা অফ ইন্টারনেট, নট ফর টেলিভিশন অর বিলবোর্ড অর পত্রপত্রিকা। পত্রপত্রিকার একটা সময় এরা গিয়েছে, তারপরে বিলবোর্ডের একটা সময় এরা গিয়েছে, তারপরে টেলিভিশনের একটা সময় বা রেডিওর একটা এরা গিয়েছে। দিস ইজ দ্য এরা অফ ইন্টারনেট। এখন আপনার ইন্টারনেটের এরাতে ইন্টারনেটকে প্রপারলি কিভাবে ইউজ করা যায় সেটার দিকে মনোযোগ দিতে হবে। সো কন্টেন্ট আমাদেরকে 3 টাইমস মোর লিডস জেনারেট করতে হেল্প করে। দেন নাম্বার 2 যেটা করে, বিল্ড ট্রাস্ট অ্যান্ড ক্রিয়েট ভ্যালু কাস্টমারের মধ্যে। কারণ আপনি যখন রেগুলার কন্টেন্ট দিবেন, আপনার অথরিটিটা, আপনার এক্সপার্টাইজটা যখন প্রকাশ পাবে, তখন কাস্টমারের ট্রাস্ট গ্রো হবে এবং তারা ভ্যালু পাবে নিয়মিত আপনার কাছ থেকে। অ্যান্ড ডিক্রিজ কস্ট, এটা তো অবভিয়াসলি করতেছে। অ্যান্ড ইনক্রিজ কাস্টমারের সংখ্যা প্রতিনিয়ত বাড়াতে হেল্প করে এবং কস্টটাকে ডিক্রিজ করে। এবং অলমোস্ট 40% অফ মার্কেটিয়ার্স সে কন্টেন্ট মার্কেটিং ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দেয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি। 81% say their company sees content as a business strategy. সো আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি বা কন্টেন্ট মার্কেটিংকে বিজনেসের স্ট্র্যাটেজি হিসেবে চিন্তা করে। বিজনেসের কোর স্ট্র্যাটেজি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। সো এই সকল কারণে আমরা এখন বিষয়টা ক্লিয়ার যে আসলে কন্টেন্ট মার্কেটিং ছাড়া আমাদের বাঁচার উপায় নেই এখনকার পৃথিবীতে। এখন বাঁচতে হলে, ব্যবসা বড় করতে হলে, ব্র্যান্ড বানাতে চাইলে অ্যাটলিস্ট কন্টেন্ট লাগবে। দিস ইজ ওয়ান ওয়ে, মানে এর বাইরে অন্য কোনো রোড আমার মতে, আমার জানা নাই, অন্য কারো জানা থাকলে থাকতে পারে। একটাই রোড, যেই রোড দিয়ে আপনাকে আসলে গ্রো করতে হবে। এখন এই রোডে আমরা যদি না যাই, আমরা নিঃসন্দেহে আমরা ভুল রোডে যাচ্ছি, সবার জন্য বলবো। সো 11 ডিফারেন্ট ওয়েস অফ মেকিং কন্টেন্ট। অনেকভাবে আপনি কন্টেন্ট বানাইতে পারেন। কি কি বানাইতে পারেন? আপনি ব্লগ পোস্ট দিতে পারেন, আর্টিকেল লিখতে পারেন। গুগলে আপনি দেখেন, আপনার কিন্তু কোনো কিছু লেখা, কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি গুগলে গিয়ে সার্চ দেন। সার্চ দিয়ে যখন কন্টেন্ট পেয়ে যান, তখন কিন্তু ওই ওয়েবসাইট, ওই জিনিসটার প্রতি আপনার ভ্যালু তৈরি হয়। ধরেন আপনি একটা মালদ্বীপে ট্যুরে যাবেন আপনার ফ্যামিলি নিয়ে। আমরা কি করি? নর্মালি গুগলে সার্চ দিই যে মালদ্বীপের খরচ কেমন, বা মালদ্বীপ নিয়ে কোনো ব্লগ আছে কিনা। আমরা ইউটিউবে সার্চ দিই যে বাকিরা এর আগে মালদ্বীপে গিয়ে কোন রেস্টুরেন্টে থেকেছে, কোথায় খেয়েছে, কোথায় কোথায় ঘুরেছে। তার মানে দিস ইজ ব্লগ অ্যান্ড আর্টিকেল, যেগুলো সার্চ করে আমরা নিজেরা অনেক ইনফরমেশন নেই। এখন সার্চ করার পরে ওইখানে যদি কোনো ট্রাভেল এজেন্সির নাম্বার পাওয়া যায় বা তাদের কোনো ভিডিও ব্লগ পাওয়া যায়, আমরা কিন্তু অটোমেটিক্যালি তাদের সাথে যোগাযোগ করি যে আপনারা তো মালদ্বীপে নিয়মিত যান, দেখি আপনাদের ব্লগগুলো আমি ফলো করি, সো আমরা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছি, আপনাদের এখন কি প্যাকেজ চলে। দিস ইজ কন্টেন্ট মার্কেটিং, দিস ইজ আপনার ইনবাউন্ড মার্কেটিং। কেন? কারণ হচ্ছে আপনি সার্চ করে যখন কোনো কিছু বের করেন, তখন অটোমেটিক্যালি আপনার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। কেন? কারণ যেহেতু আমি সার্চ করছি আর গুগলে পাওয়া গেছে, সার্চ দেওয়ার পরে এদেরটা সবার উপরে আসছে, বিধায় এটা মনে হয় বেটার। তারপর আপনি যখন ইউটিউবে সার্চ দিয়ে ব্লগ দেখছেন একটা এজেন্সির অনেকগুলা, তখন আপনি চিন্তা করেন যে না, ওরা নিয়মিত ট্যুর করে এত কিছু করে, তাহলে ওরা বেটার হবে। এইখান থেকে কিন্তু আসলে অনেক ডিসিশন মেক হয়। কিন্তু ওগুলা কিন্তু বানায় তারা একবারই দিয়ে রাখছে, কিন্তু এটা মানুষ বারবার সার্চ করে কন্টিনিউ নতুন, দিস ইজ ফিস্ট, কন্টিনিউ নতুন নতুন কাস্টমার এখান থেকে তৈরি হচ্ছে। তারপর হোয়াইট পেপারস আছে, তারপর ই বুক আছে, রিপোর্ট আছে, বিভিন্ন ধরনের রিসার্চ রিপোর্ট। তারপরে হচ্ছে ই বুক, আপনি কোনো একটা জিনিস নিয়ে বানালেন। ধরেন আমি যে 7 স্টেপ ফর 7 ফিগার বিজনেস একটা ই বুক বানিয়েছি। এখন এই ই বুকটা আমি যখন ওপেন করে দিব সবার জন্য, তাহলে মানুষ কি করবে? ই বুক থেকে অনেক ধরনের বিজনেসের লার্নিং পাবে। এই লার্নিংটা যখন পাবে, মানুষ আমার ব্যাপারে একটা গুড ফিল করবে, বাহ, লোকটা তো জিনিসটা ভালো লিখছে, আচ্ছা তাহলে তার সাথে আর নেক্সট কি যোগাযোগ করা যায়। এখন 1 লক্ষ লোক যদি আমার ই বুকটা পড়ে ফ্রিতে, এটা আমার বিক্রি করার দরকার নেই। অ্যাটলিস্ট 10,000 লোক আমার কাস্টমার কেয়ারে যোগাযোগ করবে যে আমি কাঞ্চন ভাইয়ের এই বইটা পড়েছি, ভালো লাগছে, তার আর কি আছে, আর কোনো বই আছে, হয়তো সে হয়তো বই কিনবে, অথবা কেউ আমার শর্ট কোর্সে জয়েন করবে, কেউ ওইখান থেকে আমার হয়তো মানি মাস্টারি করবে। এবং আপনারা যারা 7 স্টেপ ফর 7 ফিগার এই বিজনেসের বইটা আমার পড়েছেন, মানে ছোট্ট একটা পিডিএফ, দেখবেন কত সুন্দর করে এটার মধ্যে মার্কেটিং এর মেসেজগুলো দেওয়া, আর এই কথায় কথায় আমার কোর্সের পরিচয়গুলো আমি এখানে তুলে ধরছি। তাহলে কি হচ্ছে? ওইটা অটোমেটিক্যালি আমার জন্য একটা লিড জেনারেট করছে এবং অটোমেটিক্যালি ওইখান থেকে কাস্টমার প্রডিউস হচ্ছে। এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তারপর পডকাস্ট, এখন দেখবেন এখনকার পৃথিবীতে প্রচুর পডকাস্ট, সারা বিশ্বব্যাপী, বাংলাদেশেও হইতেছে, রেগুলার তারা পডকাস্ট করে। কেন করে? কারণ পডকাস্টগুলো বিভিন্ন অতিথিরা আসে, কথা বলে, এগুলো মানুষ যখন শোনে, যারা আয়োজক থাকে পডকাস্টে, তাদের ব্যাপারে মানুষের গুড ইমপ্রেশন তৈরি হয়।
তারপরে ইমেইল আছে, এটা আপনারা সবাই বোঝেন যে ড্রিপ ফিড ইমেইলকেও আপনি ফানেলিং করে সুন্দরভাবে সুপার পাওয়ারফুল ভাবে, অনেকেই বলেন যে ইমেইল কাজ করে না, সম্পূর্ণ ভুয়া কথা। কারণ এখন দিন যত যাচ্ছে ইমেইলের গুরুত্ব আমাদের মধ্যে তৈরি হইতেছে, কারণ এখন কর্পোরেটের সমস্ত কমিউনিকেশন কিন্তু ইমেইলেই হয়। সো আপনি যদি প্রপার ফানেলিং করে ইমেল মার্কেটিং করতে পারেন, এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার সেল জেনারেট হওয়া সম্ভব। তারপরে ভিডিওস, এই যে ইউটিউবে, টিকটকে, প্রত্যেকটা ভিডিও প্ল্যাটফর্মে আপনার যদি ভিডিওস থাকে সেখান থেকে কিন্তু আপনার লিড আসবে, কাস্টমার আসবে। তারপরে থট লিডার্স অর পিওভি, পয়েন্ট অফ ভিউ, আপনি কোনো একটা জিনিসের উপরে কোনো একটা থট লিডারের মতামত নিলেন, আপনার প্রোডাক্টটা নিয়ে একজন এক্সপার্ট যদি কথা বলে, তখন মানুষ চিন্তা করে আচ্ছা প্রোডাক্টটা তো অনেক ভালো। সে ফর আমার এই যে কোচ কাঞ্চনের একাডেমির কার্যক্রম নিয়ে বাংলাদেশের ধরেন একজন যদি বিখ্যাত বিজনেসম্যান কথা বলে, দিস ইজ থট লিডার। ঢাকা ইউনিভার্সিটির ভিসি কথা বললো অথবা বিজনেস ডিপার্টমেন্টের হেড কথা বললো, তখন কিন্তু মনে হবে যে না, এই লোকটাও বলতেছে, তার মানে জিনিসটা না জানি কত ভালো। তারপর ইনফোগ্রাফিক, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আপনি ইনফোগ্রাফিক তৈরি করতে পারেন। আপনি এগুলো গুগলে সার্চ দিলে এগুলোর বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক পাবেন। তারপর হাউ টু ভিডিওটা ইউটিউবের জন্য বেস্ট, কারণ মানুষ সব কিছু হাউ টু দিয়ে সাজেস্ট মানে সার্চ করে, জানতে চায়। তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা বলা বাহুল্য, এটা আমরা রেগুলার দেই। তারপরে কেস স্টাডিজ অ্যান্ড ক্লায়েন্ট প্রোফাইল, বিভিন্ন ধরনের, এই যে দেখবেন কোচ কাঞ্চনের, আপনি যদি ইউটিউব চ্যানেলে যান বা ফেসবুকে যান, দেখবেন প্রচুর আমাদের ক্লায়েন্টের রিভিউ, টেস্টিমোনিয়াল, তারা যে ভিডিওতে আমাদের নিয়ে কথা বলছে, এগুলো আমরা নিয়মিত শেয়ার করি। তারপর ওয়েবিনার, বলাই বাহুল্য, ওয়েবিনার তো প্রচুর কাজ করে, কারণ হচ্ছে ওয়েবিনারে লাইভ মানুষ আপনাকে পায়। আপনার প্রোডাক্ট নিয়ে ফ্রি ওয়েবিনারের আয়োজন করলেন মানুষকে জানানোর জন্য, শেখানোর জন্য কোনো একটা জিনিসের উপর, এইটা তো মানুষ জয়েন করলে পরবর্তীতে মানুষ কিন্তু প্রোডাক্ট কিনে। এটা হচ্ছে এলিভেন্ট টাইপ বলছি, এরকম আরো অনেক রকমের আছে। এই সবগুলো মিলেই কিন্তু কন্টেন্ট, যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাতে যাব, যার জন্য সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট একটা একটা করে সবগুলোতেই আমরা ঢুকবো। এইভাবেই কিন্তু আমাকে মার্কেটে ডোমিনেশন করতে হবে। সো এখন যখন আমরা কন্টেন্ট বানাতে যাব, সিম্পল, আমাদের 3 গোল্ডেন রুল ফলো করা লাগবে। নাম্বার 1, ডেলিভার কন্টেন্ট থ্রু দ্য কারেক্ট মিডিয়াম। অর্থাৎ কন্টেন্ট আমরা বানাবো কারেক্ট মিডিয়ামের জন্য বানাবো, কারণ এক এক মিডিয়ামের চাহিদা, এক এক মিডিয়ামের কার্যক্রম, এক এক মিডিয়ামের অডিয়েন্স আলাদা। এখন যেই পোস্টটা আপনি অবলীলায় ইয়েতে দিতে পারবেন ইনস্টাগ্রামে, সেই সেম পোস্টটা হয়তো আপনি ক্যাজুয়ালি হয়তো ইনস্টাগ্রামে আপনি যে কোনো কিছু দিতে পারেন, কারণ ওইখানকার ইয়াঙ্গার টিজি অডিয়েন্স। সেম পোস্ট যদি হুবহু আপনি আবার লিঙ্কডিনে দেন, তাহলে কিন্তু কাজ করবে না। সো লিঙ্কডিনের অডিয়েন্সটা আলাদা, ওইখানের ম্যাচুরিটি আলাদা, ওইখানে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, ওইখানে যা কিছু বলবেন, যা ধরনের জিনিস শেয়ার করবেন, ওইটার উপরে তারা আপনাকে জাজ করবে। সো ওইখানের কন্টেন্টগুলো যেই মানের হবে, পিন্টারেস্টে দিলে বা লিঙ্কডিনের জায়গায় আপনি যদি ইনস্টাগ্রামে দেন, টোটালি কিন্তু আলাদা একটা পরিবেশ। সো এই যে প্ল্যাটফর্ম ওয়াইজ যে ভ্যারিটা করে, যেমন ইউটিউবের অ্যালগোরিদম একভাবে কাজ করে, আবার ফেসবুকটা একভাবে কাজ করে। সো অ্যালগোরিদম বুঝে বুঝে কোনটার জন্য কোন কন্টেন্টটা দিবেন সেটা বুঝে দেওয়াটা, এটা হলো রুল নাম্বার 1। তাহলে কন্টেন্ট আপনার জন্য প্রপারলি কাজ করবে। এখন টিকটকে গিয়ে যদি আপনি ইউটিউবের মতো অনেক বড় বড় ভিডিও দেন, এগুলো কিন্তু মানুষ দেখবে না। ওইখানের ভার্সনটাই হচ্ছে শর্টার ভার্সন, ছোট ছোট অল্প সময় মানুষ, কারণ ওইখানে দ্রুত স্ক্রল করে ফেলে মানুষ। সো আপনার যা বলার ওই 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে বলে ফেলতে হবে। হ্যাঁ, আপনার এখন হয়তো অনেকে 10 মিনিটের ভিডিও দেয়, বাট ওইখানের জন্য বেস্ট হচ্ছে 10-15 সেকেন্ডের ভিডিও। সো এখন আবার ইউটিউবের জন্য লং ফর্ম বেটার। ইউটিউবে যদিও শর্টস আছে, তারপরেও ইউটিউবের জন্য, কারণ ইউটিউবে মানুষ দেখেন টেম্পারামেন্টটা খেয়াল করেন। আপনি যখন টিকটকে ঢোকেন, অটোমেটিক্যালি কিন্তু আপনি ওইখানে ইচ্ছা মানে আপনার ইন্টেনশনটাই থাকে যে আপনি একটু টপাটপ কিছু বিনোদন নেবেন, কিছু গান টান শুনবেন বা এরকম দেখবেন মানুষ কি করতেছে, এইটাই থাকবে আপনার টেম্পারামেন্ট, ইন্টেনশন। কিন্তু আমরা যখন ইউটিউবে যাই, তখন আমাদের চিন্তাই থাকে যে হ্যাঁ আমরা 5-7 মিনিট 10 মিনিট, এই জন্য দেখবেন ইউটিউবে 1 ঘন্টা 1.5 ঘন্টা লম্বা সময়ের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ পায়। সো ওইটার স্টাইলটা আলাদা। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা কোথায় কন্টেন্ট ডেলিভার করছি, তার মতো করে করছি কিনা। আপনি যখন একটা আর্টিকেল দিচ্ছেন বা একটা ব্লগ দিচ্ছেন গুগলে, তার মানে ওই গুগলের মনের মতো হতে হবে। এটা গুগলের কিওয়ার্ড ধরে ও যাতে আপনাকে র্যাঙ্ক করাইতে পারে, সেটাকে প্ল্যান করে এসইও এক্সপার্টের অধীনে জিনিসটাকে যখন করবেন, তখন জিনিসগুলো প্রপারলি কাজ করবেন। রুল নাম্বার 2, টার্গেট দ্য রাইট অডিয়েন্স। এই কথা মনে হয় আমি একদম প্রতিটা ক্লাসে একবার হলেও চলে আসে। রাইট অডিয়েন্স, রাইট কাস্টমারটা ইম্পর্টেন্ট। কেন বারবার এটা আমি বলি? এজন্য বলি যে একই কথা একজনের জন্য খুব ভালো, সেম কথা আরেকজনের জন্য ভালো নাও হতে পারে, যার কারণে আপনাকে
বুঝতে হবে যে আমার রাইট অডিয়েন্স কোনটা এবং রাইট অডিয়েন্সের কাছে যাতে আমার তথ্যটা যায়, আদারওয়াইজ এটা কোনো ভ্যালু থাকবে না। যেই লোক ব্যবসা করার জীবনও কোনো ইচ্ছা নাই, তাকে যদি আমার ব্রেইভের কোর্সে ফ্রি জয়নিংও দিয়ে দিই এবং আসার পরে সে কিন্তু এটার ব্যাপারে নেগেটিভ রিভিউ দেব, দূর উনি 5-6 ঘন্টা 7 ঘন্টা কি প্যাচেল পারে, এত প্যাচেল শুনতে চাই না। সো আমাকে কিন্তু এক্স্যাক্ট যেই মানুষটাকে রিচ করলে আমার কন্টেন্ট যার কাছে ভ্যালুয়েবল তার কাছে আমাকে রিচ করা লাগবে। অ্যান্ড রুল নাম্বার 3, পাবলিশ কোয়ালিটি কন্টেন্ট ফ্রিকুয়েন্টলি টু গেইন নোটিস। এখন কন্টেন্ট বানানোর ক্লাস করে আপনি কালকেই ধুমধাম 2-4টা কন্টেন্ট বানায় বিভিন্ন প্ল্যাটফর্মে দিলেন, দেওয়ার পরে আবার নানা কাজের ব্যস্ততায়, আমাদের তো প্রতিদিনের ব্যস্ততার অভাব নেই, নানা রকমের অ্যাটেনশন দিতে হয় নানা দিকে, সো অ্যাটেনশন চলে গেছে আর কন্টেন্ট দিচ্ছেন, অনেকেই দেখবেন। তো এইভাবে জিনিসটা আসলে প্রপারলি কাজ করে না, এটা কাজ করে কনসিস্টেন্সির উপরে। মানে এই সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম একটা জিনিস চায় যে তুমি অনেক কন্টেন্ট দাও। এখানে প্রথমত ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, দ্বিতীয়ত ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি কন্টেন্ট দিতে গিয়ে আমি মাসে একটা দেওয়ার চেয়ে একটু লেস কোয়ালিটি হলেও আমি যদি এভরিডে 30 দিনে 30টা দিতে পারি, হোক সেটা ছোট্ট একটা কন্টেন্ট, আপনার প্রোডাক্ট নিয়ে একটা ব্রিফ করলেন বা প্রোডাক্টের প্যাকেজিংটা একটু দেখাইলেন বা আপনার কোনো একটা সার্ভিস আপনি ডেসক্রাইব করলেন ডেইলি একটু 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 করে। এখন এটার জন্য কি প্রতিদিন বসে বসে ভিডিও বানাবেন? না, একদিন বসে বানাবেন, তারপরে শুধু পাবলিশ হতে থাকবে। সো এটা ফ্রিকোয়েন্সিটা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড হচ্ছে আপনি কনসিস্টেন্টলি কাজটা করলে একটা সময় আপনার অডিয়েন্সটা গ্রো করা শুরু করবে, কারণ এগুলোর অ্যালগোরিদমগুলো এইভাবে বিল্ড করা। এবং রেগুলার আপনি যখন দিতে থাকবেন তখন দেখবেন আস্তে আস্তে মোটামুটি 6 মাস 1 বছরের মধ্যে আপনার একটা ভালো জায়গা গ্রোথ হয়ে গেছে। সো এই 3টা গোল্ডেন রুল আমরা মাথায় রাখবো। নাম্বার 1 হচ্ছে আমরা মিডিয়ামটা, চ্যানেলটা, কোন চ্যানেলটা ইউজ করছি এটাকে খেয়াল রাখবো, ওই চ্যানেলের মতো করে কন্টেন্টগুলো দিব। নাম্বার 2 হচ্ছে রাইট অডিয়েন্সকে যে আমি রিচ করতেছি। এমনও হইতে পারে যে আপনার ইনস্টাগ্রামে আপনার কোনো অডিয়েন্সই নাই, আপনি যাদের জন্য ব্যবসা করেন তারা ইনস্টাগ্রাম চালাই না, সময় দেয় না, তাহলে ওইখানে আপনার দরকার নেই। যেমন বাংলাদেশে টুইটার কোনো অত পপুলার না, এখন আপনি টুইটারের জন্য থ্রেড বানাবেন, ক্রিয়েট করবেন, ওইখানে দিবেন, হয়তো এই মুহূর্তে আপনার জন্য দরকার না। তাহলে আপনার এই মুহূর্তে হট অডিয়েন্স আছে ধরেন বাংলাদেশের জন্য ফেসবুক, বাংলাদেশে ইন্টারনেট ইকুয়ালস ফেসবুক, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, ডে বাই ডে হয়তো আবার টিকটক জনপ্রিয় হচ্ছে, ইউটিউব গুগলেরও একটা পজিশন ক্রিয়েট হচ্ছে। সো আপনি জিনিসটাকে প্রপারলি যখন ডিজাইন করবেন যে এই চ্যানেলের জন্য এইভাবে, যেই চ্যানেল আপনার দরকার নেই এই মুহূর্তে, চাইলে আপনি স্কিপ করতে পারেন, আস্তে আস্তে ওইটা যখন বড় হবে তখন আর দেওয়া শুরু করলেন। অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট মোস্টলি যেটা হচ্ছে রাইট অডিয়েন্সের জন্য হচ্ছে কিনা, আমি যেই কন্টেন্ট বানাবো আমার অডিয়েন্সের ভাষার সাথে আমার ভাষা মিলতে হবে। এখন আমি ইংলিশে বানানো শুরু করলাম, আমার যে গ্রামের অডিয়েন্স তারা হয়তো ইংরেজির কথা বোঝেই না, সো মিলবে না। আবার আমি একটা পোস্ট লেভেলের অডিয়েন্স ইংলিশ মিডিয়ামের জন্য বানালাম, তারা আমার বাংলা কথা শুনতে চাবে না। সো এই যে রেলিভেন্সিটা ইম্পর্টেন্ট, এই জন্য মানে আমাকে রাইট অডিয়েন্সটা বোঝা লাগবে। তারপরে পাবলিশ রেগুলারলি, ডেইলি বেসিসে আমাকে দেওয়া শুরু করতে হবে। হ্যাঁ, প্রথম দিন বানিয়ে আপনি বিখ্যাত কন্টেন্ট বানায় ফেলবেন বিষয়টা এমন না, করতে থাকলে এক সময় দেখবেন যে আপনি বিখ্যাত হয়ে উঠছেন। সো কন্টেন্ট মেকিং স্ট্র্যাটেজিটা এটা যদি বলি সিম্পল, সেটা হচ্ছে মোস্ট অফ ইউর প্রসপেক্ট আর নট রেডি টু বাই। মোস্ট অফ ইউর প্রসপেক্ট, তারা কেনার জন্য রেডি থাকেন, আমরা নিউরো মার্কেটিং এর ক্লাসে দেখেছি, কেনার জন্য রেডি থাকে সর্বোচ্চ 5% অডিয়েন্স, বাকি 95%ই রেডি থাকে না। তাহলে কন্টেন্ট মার্কেটিং এর গোলটা কি? কন্টেন্ট মার্কেটিং এর গোল হচ্ছে, দ্য গোল অফ কন্টেন্ট মার্কেটিং ইজ দ্যাট হোয়েন দে আর রেডি টু বাই ইউর ব্র্যান্ড ইজ টপ অফ দেয়ার মাইন্ড। খুবই পাওয়ারফুল। আপনার এই মুহূর্তে হয়তো গাড়ি কেনার চিন্তা নাই, কিন্তু বিভিন্ন ধরনের গাড়ির কন্টেন্ট আপনি দেখেন, আসে আপনার কাছে আসে। 1 বছর পরে আপনি যেই দিন গাড়ি কেনার চিন্তা করলেন, যেই লোকটা গাড়ি নিয়ে রেগুলার রিভিউ দেয় বা বানায়, যেটা আপনি দেখছেন, আপনি ভেবে দেখেন তো টপ অফ মাইন্ডে কিন্তু ওই লোকটার কথা। আচ্ছা, উনি তো গাড়ি নিয়ে অনেক ভিডিও বানায়, ওনার চ্যানেলটা আপনি হুট করে সার্চ দিবেন, দেখবেন ওই চ্যানেলে ঢুকে আপনি কন্টেন্ট দেখে সিদ্ধান্ত নিচ্ছেন তার কাছ থেকে আপনি গাড়ি কিনবেন। এখন দেখেন এইভাবে কিন্তু আমরা ডিসিশন মেক করি আমাদের জন্য, একইভাবে আমাদের কাস্টমারও কিন্তু এইভাবে ডিসিশন মেক করে। সো মানুষ কিন্তু সবসময় আপনার প্রোডাক্টের জন্য রেডি থাকবে না, বাট আপনি যখন ওই 5%কে, আমরা গত ক্লাসে কি বলেছিলাম যে আমাদের শুধুমাত্র 5%-এর উপরে প্ল্যান করলে আমার ব্যবসা অনেক ছোট থাকবে। আমার টার্গেট হবে ওই 95কে আস্তে আস্তে আমি কিভাবে কাস্টমার বানাবো। ওই 95-এর আজকেই হয়তো গাড়িটা প্রয়োজন নাই, আজকে আমি যে এই যে ট্রেনিং নিয়ে কন্টেন্ট বানাচ্ছি বা রেগুলার আমরা পোস্ট দিচ্ছি, এগুলো শেয়ার করতেছি, রিভিউ দিচ্ছি, অনেকেই দেখে দেখে থাকতেছে। ইভেন আপনারাও এখানে অনেকেই আছেন যারা হয়তো আরো 6 মাস আগে থেকে আমাদের কন্টেন্ট দেখেন, কিন্তু আমাদের কোনো কোর্সে জয়েন করেনি। দেখতে দেখতে কোনো একদিন হয়তো আপনার মনে হয়েছে যে না, আমি তো বিজনেস করব,
এই যে বিজনেস করব ভাবার পরে মনে হয়েছে যে না, ওরকম কোচ কাঞ্চন নামে একটা পেজ তো দেখছিলাম, উনি বিজনেস নিয়ে কথাটা বলে, ওনার স্টুডেন্টদের ভিডিও দেখছিলাম, একটু সার্চ করি, এই যে দেখেন কাস্টমার হয়ে গেছেন। সো স্ট্র্যাটেজিটা কি তাহলে? মোস্ট অফ ইউর প্রসপেক্ট আর নট রেডি টু বাই। দ্য গোল অফ মার্কেটিং ইজ দ্যাট when they are ready to buy, your brand is top of their mind. আমাদের মেইন কাজ কি? মার্কেটিং মানে কন্টেস্ট অফ অ্যাটেনশন। সো আমি যখন রেগুলার এটা করে যাব তখন মানুষের মাইন্ডে আমি একটা জায়গা পাবো, অ্যাটেনশন পাবো, টপ অফ মাইন্ডে আমি থাকবো। মানুষ যেই দিন চিন্তা করবে আমি গাড়ি কিনবো, টুপ করে আমার কথা তার মনে পড়বে। যেই দিন আপনি চিন্তা করবেন আমি বিজনেস করব, সেই দিন যাতে আমার কথা মনে করে আমি যদি কন্টিনিউ বিজনেস নিয়ে পোস্ট দিতে থাকি। এজন্য ওই যে সেগমেন্টেশন, এবং আমি বলেছি ন্যারো ডাউন, আপনাকে এই জন্য নির্দিষ্ট প্রোডাক্ট লাইন ধরে কন্টিনিউ কমিউনিকেশন করাটা ইম্পর্টেন্ট। তাহলে মানুষের মাইন্ডে সেট হয়ে যাবে যে ওই লোকটা মানে এটা। দেখেন প্রতিটা মানুষ সম্বন্ধে কিন্তু আপনার একটা নির্দিষ্ট টপ অফ মাইন্ডে সেট অফ ইনফরমেশন আছে। ওই মানুষটাকে আপনি এই প্রয়োজনে ফোন দেন যে এমন একটা বিপদে পড়ছি, আচ্ছা কে পারবে, আমার ওই বন্ধু ওই কাজটা করতে পারবে, ওরে ফোন দেয়, ও তো এর আগে দেখছিলাম এরকম একটা সলিউশন করছিল। ঠিক একইভাবে ব্র্যান্ড কিন্তু কাজ করে। সো আপনি যখন কন্টিনিউ প্রডিউস করে যাবেন, মানুষের যেদিন প্রোডাক্টটা দরকার পড়বে সেদিন আপনার প্রোডাক্টটা কিনবে। তার মানে তখন কি হচ্ছে? ফিস্ট নট ফেমিন তৈরি হচ্ছে। রেগুলার আপনার কন্টেন্ট থেকেই কাস্টমার আসতে থাকবে। সো কন্টেন্ট জিনিসটা আসলে কি করে? উইল রজার দারুণ একটা কথা বলেছেন। উনি যদিও শুধু বিজ্ঞাপনকে বলেছেন, বাট কন্টেন্ট ইজ মানে বিজ্ঞাপনও কিন্তু এক ধরনের কন্টেন্ট। সো বিজ্ঞাপন হচ্ছে মানুষকে প্রভাবিত করার এমন এক শিল্প, এমন এক জাদু, যা দ্বারা মানুষের প্রয়োজন নেই এমন জিনিস কেনার পেছনে অর্থ ব্যয় করতে প্রভাবিত করে। তার মানে কি পাওয়ারফুল জিনিস বোঝা গেছে যে বিজ্ঞাপন বা কন্টেন্ট মানুষকে প্রভাবিত করার এমন এক শিল্প, দিস ইজ শিল্প, এমন এক জাদু, ম্যাজিক, যা দ্বারা মানুষ তার প্রয়োজন নেই, প্রয়োজন নাই আপনার এমন জিনিসের পেছনে অর্থ ব্যয় করতে প্রভাবিত করে। আজকে খেয়াল করে দেখেন, আমরা যদি আমাদের নিড, ওয়ান্ট অ্যান্ড ডিজায়ারটা খেয়াল করি, এক সময় যে সকল প্রোডাক্টগুলো ডিজায়ার লেভেলে ছিল যে হ্যাঁ অনেক টাকা হইলে হয়তো করব, ওই প্রোডাক্টগুলো বিজ্ঞাপন দিয়ে মার্কেটিং করে এখন আমাদের নিড লেভেলে নিয়ে আসছে। বাংলাদেশে সব মানুষের ধরেন মোবাইল ফোন প্রয়োজন নেই, বাট বাংলাদেশে এখন মোবাইল ফোনের মার্কেট সাইজ আমাদের এফএমসিজি প্রোডাক্টের মার্কেট সাইজের অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে। ধরেন এফএমসিজির যদি মার্কেট সাইজ হয় 17,000 কোটি টাকা, মোবাইল ফোনের মার্কেট সাইজ 12,000 কোটি টাকা। কেন? এখন মোবাইলের তো নর্মাল নিড কোনটা? যে আমি মোবাইল দিয়ে যাতে কমিউনিকেশন করতে পারি। তাহলে এটা তো নর্মাল একটা বাটন ফোন দিয়েও হয়, একটা ফিচার ফোন দিয়েও হয়, অথবা আমি একটা সিম্ফনি কিনলেও হয়। এখন ডিজায়ার কোনটা? আমাকে একটা আইফোন কিনতে হবে। এন্ড এই আইফোনটাকে এমনভাবে এখন মার্কেটিং করা হচ্ছে, আইফোনটা এখন আমাদের জন্য নিড হয়ে যেতেছে। যে না, আইফোন না কিনলে মানে এই যুগে কি আমি একটা ফ্যাশন, মানে আমার একটা লেভেলই তো হইল না। তাহলে কি এটা আইফোনটা ছিল ডিজায়ার লেভেলের একটা প্রোডাক্ট, বিজ্ঞাপন এবং মার্কেটিংয়ের কারণে এটা হয়ে গেছে এখন আমার একটা নিড। ওই যে অনেকের জন্য মজা করে বলে যে কিডনি বিক্রি করে হলো আইফোন কিনা হচ্ছে, এত লেভেলের, এত গভীর নিডে, মানে এটা একটা কমিউনিটি প্রোডাক্টের মতো হয়ে যাচ্ছে। দেখবেন যে এইভাবে মার্কেটিং আমাদের কি করছে, জীবনযাত্রার ব্যয় অনেক বাড়িয়ে তুলতেছে। যেগুলো আমাদের প্রয়োজন না ওই সকল প্রোডাক্টও আমরা কিনতেছি, এবং বিজ্ঞাপন মূলত আমাদেরকে এই কাজটা করতে প্রভাবিত করে। কিভাবে করে এটা আপনারা গত 3টা ক্লাস জুড়েই জিনিসটাকে বোঝার চেষ্টা করছি আমরা, এবং আই হোপ আপনারা এখন বুঝে যাচ্ছেন যে নিউরো মার্কেটিং এর প্রসেস, ব্র্যান্ডিং এর প্রসেস, কমিউনিকেশন প্রসেস, এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে আসলে করে। তাহলে আমাদেরকে এই যে কন্টেন্ট দিয়ে প্রভাবিতর ক্ষমতা, এটা আমাদের কন্টেন্টে থাকা লাগবে এবং এটা আমাদের করতে হবে। তো এখানে একটা বড় প্রশ্নের জায়গা চলে আসবে, আমরা যেহেতু কন্টেন্ট বলতেছি, তাহলে অ্যাডভার্টাইজিং ব্যাপারটা কি, বা এই দুইটার মধ্যে আসলে সংঘর্ষ আছে কিনা, বা এটার মধ্যে ডিফারেন্সটা কি? আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি পারপাস চিন্তা করি, অ্যাডভার্টাইজিং ইজ ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট, এটাও একটা কন্টেন্টের পার্ট। বাট উদ্দেশ্যগত জায়গা থেকে চিন্তা করলে কন্টেন্ট মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং টোটালি দুই জগতের জিনিস, একটু আলাদা। কেন? আমরা যদি পারপাসটা চিন্তা করি, কন্টেন্ট মার্কেটিং এর পারপাস কি? দ্য প্রাইমারি পারপাস অফ কন্টেন্ট মার্কেটিং ইজ টু প্রোভাইড ভ্যালুয়েবল রেলিভেন্ট কন্টেন্ট টু ইউর টার্গেট অডিয়েন্স, টু বিল্ড ট্রাস্ট, engage and educate them. It aims to establish long-term relationship and
ব্র্যান্ড অথরিটি। দেখেন এখানে অনেকগুলো পারপাস আছে। আমরা কি চাচ্ছি? বিল্ড ট্রাস্ট, এঙ্গেজ করতে চাচ্ছি, এডুকেট করতে চাচ্ছি, অ্যান্ড এস্টাবলিশড লং টার্ম রিলেশনশিপ অ্যান্ড ব্র্যান্ড অথরিটি। বাট অ্যাডভার্টাইজিংয়ের উদ্দেশ্য কি তাহলে? অ্যাডভার্টাইজিংস মেইন গোল ইজ টু প্রমোট আ প্রোডাক্ট, একটা প্রোডাক্টকে প্রমোট করা, সার্ভিস অর অফার উইথ দ্য ইন্টেনশন অফ ড্রাইভিং ইমিডিয়েট সেলস অর কনভার্সন। সো অ্যাডভার্টাইজিংয়ের ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্যমাত্রা থাকে কিভাবে সেলসকে ড্রাইভ করা যায়, কিভাবে বেশি কনভার্সন করা যায়। তার মানে অ্যাডভার্টাইজিংয়ের পারপাসটা হচ্ছে, মেইন পারপাসটা হচ্ছে সেলস করা। কন্টেন্টের মেইন পারপাস হচ্ছে ব্র্যান্ড বিল্ড করা, এঙ্গেজ করা, কাস্টমারের মধ্যে ট্রাস্ট তৈরি করা। অ্যান্ড অ্যাপ্রোচটা যদি দেখি আমরা, কন্টেন্ট মার্কেটিং অ্যাপ্রোচ কি? ইটস এ ফুল স্ট্র্যাটেজি। ফুল মানে কাস্টমার পুল করবে, এটাকে আমরা বলি ইনবাউন্ড মার্কেটিং, where you attract and engage your audience by delivering informative, entertaining or educational content. The focus is on delivering value. So কন্টেন্টের অ্যাপ্রোচটা হচ্ছে কাস্টমারকে একটা ভ্যালু প্রোভাইড করা, নট কাস্টমারের থেকে সেলস করে টাকা নিয়ে আসা। দিস ইজ পুল স্ট্র্যাটেজি। আমরা যখন একটা ব্লগ লিখতেছি যে আপনার ব্যবসা ডেভেলপ করার 5টি স্টেপ, অথবা আপনি কিভাবে ব্যবসায় পার্টনার নেবেন, এই যে একটা ব্লগ লিখলাম বা এটার উপর একটা ভিডিও যখন আমি বানালাম, তাহলে এই ভিডিওটা আসলে দেখার পরে কি হচ্ছে? ব্যবসায়ীদের কিছু না, ব্যবসার জন্য বেস্ট 5টি কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটার উপরে যখন আমি বানালাম, তাহলে এই ভিডিওটা যখন দেখবে বা এই আর্টিকেলটা মানুষ যখন পড়বে, সে কিন্তু একটা ভ্যালু পাচ্ছে। এটাই হচ্ছে কন্টেন্টের অ্যাপ্রোচ। পুল স্ট্র্যাটেজি, পুল মানে হচ্ছে কাস্টমার নিজেই হয়তো সার্চ করে অনেক ক্ষেত্রে আমার এই ভিডিও বের করছে। আর অ্যাডভার্টাইজিং ব্যাপারটা হচ্ছে ইটস এ পুশ স্ট্র্যাটেজি। পুশ মানে কি? আপনি দেখতে চাচ্ছেন না, আপনার দরকার আছে বা নাই এটা দেখার বিষয় না, আপনাকে আমি জোর করে দেখাইতে চাচ্ছি। ধরেন বিলবোর্ড, টেলিভিশনে বিজ্ঞাপন, পত্রিকায় অ্যাড, এগুলা দিয়ে বা ফেসবুকে সেলস অ্যাড, এগুলো দিয়ে আমি কি চাচ্ছি? যে আপনাকে আমি জোর করে দেখাই হইলেও যাতে আপনার থেকে আমি সেলস বের করে আনতে পারি। আমি 2 লাখ লোককে জোর করে দেখাইলে অন্তত আমি জানি 2000 লোক কাস্টমার হবে। সো আমার তো লস নাই। আমি ডলার ঢালতেছি, আপনার কাছে অ্যাড যাচ্ছে, অথবা টিভিতে টাকা ঢালতেছি, আপনার কাছে বিজ্ঞাপন যাচ্ছে। আমার এত মেজার করা দরকার, ওই বিজ্ঞাপন থেকে আপনার কি ভ্যালু, কাস্টমারের কি ভ্যালু, এটা ম্যাটার না। সো ইটস এ পুশ স্ট্র্যাটেজি, আউটবাউন্ড মার্কেটিং দ্যাট ইন্টারাপ্টস দ্য অডিয়েন্সেস কারেন্ট অ্যাক্টিভিটি টু ডেলিভার এ প্রমোশনাল মেসেজ অর কল টু অ্যাকশন। হয়তো টেলিভিশনে একটা নাটক দেখতেছেন আপনি, নাটকের মাঝখানে আমি ফোর্সফুলি আপনাকে অ্যাডটা দেখাইলাম যে আপনি বিকাশে অ্যাকাউন্ট খোলেন বা আপনি কোকাকোলা খান। তার মানে ফোর্সফুলি আমরা দেখাচ্ছি, এটা কেনার জন্য আমরা তাকে উদ্বুদ্ধ করছি। আপনি হয়তো ইউটিউবে একটা নর্মাল ভিডিও দেখতেছেন বা একটা গানই শুনতেছেন, মাঝখানে আমি একটা অ্যাড দিলাম, এই আপনি বিজনেসম্যান হলে আমার কোর্সে জয়েন করেন। দিস ইজ পুশ, ধাক্কা দিচ্ছি কেনার জন্য। এখন এই ধাক্কায় কি হয়? কাজ হয়। ধাক্কা কাজ হয় না যে তা না, এবং এটা গত শতাব্দী পর্যন্ত ব্যাপক কাজ হয়েছে। কারণ মানুষের তো তখন আর অন্য কিছু ছিল না অল্টারনেটিভ। যখন শুধু বিটিভি আছে, বিটিভিতে আপনি আলিফ লায়লা বা সিনেমা দেখতে বসছেন, এখন কখন আলিফ লায়লা শুরু হয়ে যাবে এটা তো আপনি জানেন না, বিদায় বসে বসে অপেক্ষা করছেন কখন শুরু হয়। এই কখন শুরু হয় অপেক্ষার টাইমে আপনাকে আমি অ্যাড দেখাই ফেলছি, এবং অ্যাডটা আপনার মাথায় ঢুকে গেছে, আপনি দোকানে গিয়ে ওই প্রোডাক্টটা কিনে ফেলছেন। সো দিস ইজ পুশ। আর কন্টেন্ট কি করে? পুল করে, মানুষ নিজেই সার্চ করে যে আমার ব্যবসার উন্নতির জন্য আমি কি কি করতে পারি। ইউটিউবে সার্চ দিছে অনেকগুলো, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে সার্চ দিছে, আমার 2টা ভিডিও আসে। কন্টেন্ট মার্কেটিং নিয়ে সার্চ দিয়েছে, আমার আসে। ডিজিটাল মার্কেটিং, হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং সার্চ করছে, কোনো একজন ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও আসছে। তার মানে দিস ইজ কন্টেন্ট। মানুষ পুল করতেছে, খুঁজে নিয়ে ইভেন ওই কন্টেন্টটা থেকে ভ্যালু পাচ্ছে। সো আই হোপ অ্যাপ্রোচটা আমরা এখন অনেকটা ক্লিয়ার। সো 3 নম্বর হচ্ছে কন্টেন্ট টাইপ। আমরা যদি দেখি কন্টেন্ট মার্কেটিংয়ের টাইপটা কীরকম, ইনভলভস ক্রিয়েটিং এ ভ্যারাইটি অফ কন্টেন্ট টাইপস। অনেক টাইপের কন্টেন্ট হয়, ইনক্লুডিং ব্লগ পোস্ট, ভিডিওস, ইনফোগ্রাফিক্স, ইবুক, পডকাস্ট, ইটিসি, অফেন উইদাউট ওভার প্রমোশন। কন্টেন্টগুলোতে ওভার প্রমোশনটা কম থাকে, কন্টেন্টগুলোতে শুধু কিনো 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 এই ধাক্কাটা কম থাকে। আর অ্যাডভার্টাইজিংটা মূলত কি করে? কন্টেন্টের মেইন ফোকাসটা কি? কাস্টমারকে ভ্যালু দেওয়া। অ্যাডভার্টাইজিংয়ের মেইন ফোকাসটা থাকে কি? কাস্টমারের থেকে সেলস করে টাকা নিয়ে আসা। So typically relies on paid placement in traditional and digital media such as display ads, social media ads, TV commercial and sponsored content. I hope জিনিসটা আমরা এখন অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার। So advertising focus on sales, more focus on sales। হ্যাঁ,
অ্যাডভার্টাইজিংও অনেক সময় ভ্যালুয়েবল ইনফরমেশন দেয়, বাট মোর ফোকাস অন সেলস, কন্টেন্ট মোর ফোকাস অন কাস্টমার ভ্যালু। কাস্টমারকে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন দেয় যাতে কাস্টমার ব্র্যান্ডটা সম্বন্ধে অ্যাওয়্যার হয়, গুড ফিল পায় এবং ব্র্যান্ডকে একটা অথরিটি ফিগার মনে করে। সো আমাদের এখনকার যুগে কন্টেন্ট কেন কাজ করে? কারণ 3F ইনফ্লুয়েন্সেস আওয়ার মাইন্ড। 3F এর নাম্বার 1 কি? ফ্রেন্ডস, নাম্বার 2 ফ্যামিলি, নাম্বার 3 ফেসবুক। বিশেষ করে বাংলাদেশের জন্য এই 3টা F খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি এখন যখন একটা মোবাইল কেনার চিন্তা করেন যে আমার 1 লাখ টাকা বাজেট, একটা ফোন কিনবো, আপনি প্রথম আপনার মাইন্ডে আসে কি যে আমার কোনো বন্ধুর কাছে আমি দেখি তো, ও তো মোটামুটি মোবাইল ঘাটাঘাটি করে, ও মোবাইল নিয়ে প্রচুর নাড়াচাড়া করে, ওরে জিজ্ঞেস করি এই আমি 1 লাখ টাকার মধ্যে একটা ভালো ক্যামেরার ফোন কোনটা হবে, বা কোনটাতে আমি বেশি চার্জ থাকবে বেশিক্ষণ, বা কোনটাতে আমি গেম খেলতে পারবো ভালো। অথবা আমি কোনো ফ্যামিলি মেম্বারকে সার্চ করি, অথবা ফেসবুকে ঢুকে আমরা রিভিউ, বা গুগলে ঢুকে বা ইউটিউবে আমরা রিভিউ ভিডিও দেখি বিভিন্ন ধরনের। তার মানে এখনকার যুগের শুধুমাত্র বিজ্ঞাপন দাতাদের কথা, সবসময় সেলিব্রিটিদের কথা এখন আর আমরা বিলিভ করি না। কারণ আমরা জানি ঐশ্বরিয়া রায় লাক্স সাবানের বিজ্ঞাপন দিলেও সে লাক্স সাবান চালায় না, মানে লাক্স সাবান দিয়ে সে গোসল করে না। ইভেন বাংলাদেশের একজন মডেল, ওই মানে শুনতেছিলাম, নাম বলছি না, এরকম করে সে একটা সাক্ষাৎকারে বলতেছিল যে আমি দেশি পণ্যে মানে দেশি পণ্যের বিজ্ঞাপন দিয়ে টাকা যা আর্ন করি, সেই টাকা দিয়ে আমি বিদেশি পণ্য কিনে ব্যবহার করি। তার মানে দেশি পণ্যের বিজ্ঞাপন সে দেয়, সেটা দিয়ে যেই টাকা আর্ন করে সেই টাকা দিয়ে সে বিদেশি পণ্য কিনে। এটাই কিন্তু, এবং আমরা জানি যে মডেলরা যেই প্রোডাক্টের বিজ্ঞাপন আসলে দেয়, সে সেই প্রোডাক্ট ইউজ করে না। এইটা কিন্তু এখন কমনলি আমাদের মাথায় ঢুকে গেছে। বিধায় ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং থেকে অনেকটাই আমরা মুখ ফিরিয়ে নিয়েছি এবং দিন দিন আরও মুখ ফিরিয়ে নিচ্ছি। তাহলে এই জায়গাতে রিপ্লেসমেন্টে কোন জায়গার জিনিসটা ঢুকতেছে, সেটা হলো কন্টেন্ট। অ্যান্ড আমরা এখন কন্টেন্টকে বিলিভ করি যে যার ভালো কন্টেন্ট, ধরেন আপনি একটা কম্পিউটার কেনার আগে, আপনি দেখবেন ল্যাপটপ কেনার আগে আমরা বিভিন্ন ল্যাপটপ নিয়ে যারা কন্টেন্ট বানায় তাদের কন্টেন্টগুলো দেখার চেষ্টা করি যে ওনার থেকে একটা ভালো সাজেশন পাবো। উনি তো রিভিউ ভিডিও করে, দেখি যে ওনার রিভিউতে কি বলছে। তার মানে দেখেন ডিসিশনে কিন্তু, অ্যাডভার্টাইজিংয়ে কিন্তু সব ল্যাপটপওয়ালারা বিজ্ঞাপন দিচ্ছে, সবাই মোবাইল ফোনওয়ালারা বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু কন্টেন্ট মার্কেটিং যে ভালো করবে আগামী দিনে কিন্তু মার্কেট তার। কারণ মানুষ কন্টেন্ট থেকে সিদ্ধান্ত ক্রিয়েট করা শুরু করে দিছে অলরেডি। এবং আপনি আপনার বাইং বিহেভিয়ারটা খেয়াল করে দেখেন, আপনি কিন্তু অলরেডি এই জায়গায় চলে আসেন। আপনি একটা ফ্ল্যাট কিনবেন, এখন ফ্ল্যাটের বিজ্ঞাপন যত ভালোই বিটিআই দেখ বা অন্য একটা কোম্পানির ডোমিনো দেখ, আপনি দেখতেছেন যে না, ফ্ল্যাটের রিভিউ কারা ভালো, ফ্ল্যাটের ফিনিশিং বানানো নিয়ে যারা বিজ্ঞাপন মানে কন্টেন্ট বানায়, ওরকম কাউকে আপনি বিলিভ করছেন। তার মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের উপরে আমরা ডিপেন্ড করছি। সেটা আমার ফ্রেন্ড হলে ফ্রেন্ড, আমার ফ্যামিলি হলে ফ্যামিলি, এটা ফেসবুক হলে ফেসবুক। সো দিস ইজ দ্য ইনফ্লুয়েন্স। এখন বাইং ডিসিশনে এই জিনিসগুলো ব্যাকএন্ড থেকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। এখন আপনার প্রোডাক্ট তার ফ্রেন্ড যাতে রেকমেন্ড করে, তার ফ্যামিলি মেম্বার যাতে রেকমেন্ড করে, আপনার প্রোডাক্ট যাতে ফেসবুকে অ্যাভেলেবেল, গুগলে, ইউটিউবে অ্যাভেলেবেল কন্টেন্ট থাকে, যাতে ওইখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে সে ডিসিশন নিতে পারে। আজকে দেখেন, আপনারা যারা ব্রেইভে জয়েন করেছেন, কিভাবে করেছেন? দেখবেন যে আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলেছে, অথবা আমাদের এইখানের ফেসবুকের কোনো একটা রিভিউ, অন্য আরেকজনের রিভিউ দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন। এই ভিত্তিতে কিন্তু আপনি ডিসিশনটা নিতে সহজ হয়েছেন। ব্রেইভের জন্য কিন্তু আমরা যদি বিজ্ঞাপন রান করতাম এবং কোনো একটা সেলিব্রিটিকে নিয়ে আসতাম, সাকিব আল হাসানই বলতো বা অন্য কেউ, কারণ আপনি তখন বলতেন ওই সেলিব্রিটি তো ব্যবসা করে না, তাহলে উনি বললে আমার লাভ কি? তাহসান খানকেই ধরেন, বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেলিব্রিটি, তাকে নিয়ে আসলাম, সে বললে আপনি কিন্তু বিলিভ করতেন, আপনি ব্রেইভে জয়েন করতেন না। হোয়ারএজ আপনি দেখেছেন যে আগের ব্যাচের দ্বারা তাদের রিভিউ কি, তারা কি বেনিফিট যথেষ্ট পেয়েছে কিনা। দেখেন বাইং ডিসিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা সেলিব্রিটি ওয়ার্ক করতেছে না, এখানে এক্সপার্ট, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কিনা আমি, আমার অথরিটিটা ভূমিকা রাখছে, আমার যে কন্টেন্ট প্রিভিয়াস, আমার বই, তারপরে আমার বিএফসি কোর্স, আমার ছোট ছোট কোর্স, বই, এই কার্যক্রম, দেন হলো আমার অডিয়েন্স যারা আগের, তাদের ফিডব্যাক, এই দুইটা মিলে আপনি একটা ডিসিশন নিতে পারছেন। সো আপনাকে এই প্রসেসটাকে ফলো করা লাগবে। সো এবার আসেন কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট তো আসলে লেখালেখির কাজও আছে, লিখেই তো আপনি যে ভিডিওটা করবেন ওইটাও তো আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে, আপনি যে ব্লগটা দিবেন ওইটাও তো আপনাকে লেখা লাগবে, আপনি যে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিবেন সেখানেও তো আপনাকে কপি লেখা লাগবে। সো কপি রাইটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং, এটা নিয়ে আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আছি, আমাদের অনেকের মধ্যে কনফিউজড। আমরা হয়তো বিজ্ঞাপন এজেন্সিগুলো এটা বোঝে, বাট আমরা যারা উদ্যোক্তা অনেক সময় আমরা দুইটা মিলে গুলিয়ে ফেলি, এটা বুঝতে পারি না।
সো এটা আমি একদম সহজভাবে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি। কপি রাইটিংও এক ধরনের কন্টেন্ট রাইটিং। সো অল কপি রাইটিং ইজ ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট রাইটিং। সো দুইটার ফরম্যাটিংয়ে একটু জাস্ট পার্থক্য। ফরম্যাটিং কি? কন্টেন্ট রাইটিং মোটামুটি একটু বড় সাইজের লেখালেখি নিয়ে কাজ করে, কপি রাইটিং কাজ করে একটু ছোট জিনিস নিয়ে, অর্থাৎ অল্প কথার গল্প, স্বল্প কথার গল্প, সেটা হলো কপি রাইটিং। যেমন আপনি যখন একটা ফেসবুকে পোস্ট দেখেন, কারো একটা ক্রিয়েটিভ দেখেন, একটা ভিজুয়াল দেখেন, ওই ভিজুয়ালে দেখবেন যে একটা ইমেজ, একটা ছবি আছে, ছবির উপরে একটা ছোট্ট লাইন 2-3 শব্দের, দিস ইজ কপি, এবং ওই লাইনটা দিয়ে আপনাকে একটা ডিসিশন নিতে প্রভাবিত করা হয়। আর কন্টেন্ট কি? আপনি যখন একটা ব্লগ লিখতেছেন কোনো একটা টপিকের উপরে 1000 ওয়ার্ডের একটা ব্লগ, দিস ইজ কন্টেন্ট। আরও বুঝবো আমরা, একটু দেখি। সো কপি রাইটিং হচ্ছে স্বল্প কথার গল্প, মানে হচ্ছে রাইটিং ওয়ার্ডস ফর দ্য পারপাস অফ মার্কেটিং অ্যান্ড প্রমোশন। ফর দ্য পারপাস অফ মার্কেটিং অ্যান্ড প্রমোশনের জন্য আমরা যেটা করি এটা কপি রাইটিং। এবং এটা এখন ফেসবুকে যত পোস্ট আপনারা দেখেন, ছোট ছোট যেই লাইনগুলো দেখেন, এগুলো সবই কিন্তু কপি রাইটিং। কপির মাধ্যমে সেলস জেনারেট করা হয়, কপির মাধ্যমে ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করা হয়, যেমন ট্যাগলাইন, স্লোগান, দিস ইজ কপি। সো আর কন্টেন্ট নিয়ে তো আমরা ডিটেইল এতক্ষণ কথা বললাম, আরও বলবো, তাহলে আরও ক্লিয়ার হবে। সো ডেভিড ওগিলভি খুবই পাওয়ারফুল একটা কথা বলেছেন, আমরা কন্টেন্ট বানাই আর অ্যাডভার্টাইজিং বানাই, আমাদের আলটিমেট ফোকাস থাকবে কি? জিনিসটা যাতে ফাইনালি একটা সেলস জেনারেট করে। আমি একটা পিডিএফ বই বানালাম, কন্টেন্ট বানালাম, 7 স্টেপ ফর 7 ফিগার বিজনেস, এই যে এটা যে বানালাম, এখন এইটা যদি আলটিমেটলি সেলসে হিট না করে, এটার কোনো ভ্যালু নাই। কাস্টমারকে আপনি সেই ভ্যালুটাই দিবেন যেই ভ্যালু দেওয়ার মাধ্যমে সে আপনার প্রতি মানে ট্রাস্ট ফিল করবে, আপনাকে অথরিটি ফিগার মনে করবে, এবং ফাইনালি আপনার কোনো না কোনো একটা প্রোডাক্টে সে কনভার্ট হবে, যার বিধায় কিন্তু আপনি নিয়মিত এই কন্টেন্টগুলো দিচ্ছেন। এখানে একটা জিনিস আমাদেরকে খুব স্পষ্ট করে ক্লিয়ার থাকা লাগবে, আপনি যখন উদ্যোক্তা, আপনি যখন বিজনেসম্যান, আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না। সো আপনার কন্টেন্ট থেকে আয় পাওয়াটা ইম্পর্টেন্ট না। যেমন আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না। সো আমি ফেসবুকে যা পোস্ট দেই বা টুকটাক এখন যা ভিডিও দেই, এটা কিন্তু উদ্দেশ্য এটা না যে আমার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার হোক, কারণ আমি তো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ইউটিউব, ফেসবুক থেকে আয় করব না। আমার উদ্দেশ্য কি? যাতে ফাইনালি আমি আমার অডিয়েন্সকে একটা ভ্যালু দিতে পারি, এই ভ্যালুর মাধ্যমে তারা যাতে আমার কোর্স কিনে, তারা যাতে আমার বই পড়ে, তারা আমার কোনো একটা সার্ভিস নেয়। ঠিক একইভাবে আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের মতো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বানাইতে হবে সেটা কিন্তু আমি বলছি না। আমি যেটা বলার চেষ্টা করি, কারণ কন্টেন্ট ক্রিয়েটররা তো সবার জন্যই বানায়, ফানি কন্টেন্ট বানায়, এক এক দিন এক এক টপিকে বানায়। আপনি কিন্তু আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্ট রিলেটেড জিনিসপত্র বানাবেন, ওই তাদের মতো ডেইলি লাইফে ব্লগ বানায় যা ইচ্ছা তা করে সেটা না। আপনার প্রোডাক্টের রেলিভেন্ট জিনিস বানাবেন, কাস্টমার যাতে ওই প্রোডাক্ট নিয়ে ভ্যালু পায়, জিনিসগুলোর ব্যাপারে আপনাকে অথরিটি মনে করে, তখন কি হবে? ফাইনালি আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টটা সে পারচেস করবে। এখন ধরেন আমাদের এখানে মুনি আপা ডে কেয়ার সেন্টার নিয়ে কাজ করে, এখন উনি ওনার ডেইলি লাইফে কি করে, কি খাওয়া দাওয়া করে, কোথায় ঘুরতে যায়, এই কন্টেন্ট বানালে উনি হয়ে যাবে কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে ওনাকে বানাইতে হবে কি? ডে কেয়ারের নামে উনি একটা পেজ বানাবে অথবা ইউটিউব চ্যানেল বানাবে, যেখানে উনি এই রিলেটেড যে ভালো ডে কেয়ার চুজ করার উপায়, ভালো ডে কেয়ার সেন্টারে কি কি জিনিস থাকে, ভালো ডে কেয়ার কিভাবে বাচ্চাদের যত্ন করে, উনি কিভাবে করছে, এই রিলেটেড যখন জিনিসগুলো দিতে থাকবে, ফাইনালি অডিয়েন্সের মাথায় ডে কেয়ার সেন্টার আসলে যাতে ওনার ডে কেয়ারের কথা মনে পড়ে। এখন আপনারা যারা রেস্টুরেন্ট বিজনেস করেন, তাহলে আপনার কাজ হবে কি? রেস্টুরেন্ট রিলেটেড যে কিভাবে রেসিপি দিতে পারেন, কিভাবে রান্না হইতেছে, কিভাবে আপনি বাজার থেকে সেরা সেরা প্রোডাক্টগুলো কালেকশন করেন, বা রেস্টুরেন্টের খাবার কিভাবে হেলদি ওয়েতে আপনারা প্রডিউস করেন, সমস্ত ভিডিওগুলো এই রিলেটেড এবং আপনার অডিয়েন্স রিলেটেড, আবার ভাষা হোক, এটার প্রেজেন্টেশন হোক, সব কিছু। ফাইনালি কি হবে তাহলে? এগুলো ফাইনালি আপনার সেলসেই কিন্তু সেই সেলসের দিকে আসবে। এজন্য ডেভিড ওগিলভির এই কথাটা খুবই পাওয়ারফুল, ইফ ইট ডাজন্ট সেল ইট ইজন্ট ক্রিয়েটিভ। অনেক সময় আমাদের বিজ্ঞাপন এজেন্সিগুলা এমন সুপার ক্রিয়েটিভ জিনিস বানায় যেটা শুধুমাত্র এজেন্সির ক্রিয়েটিভ মানুষ ছাড়া আর কেউ বোঝে না। আবার অনেকেই দেখবেন এজেন্সির কাছে গেছেন, সুপার বিজ্ঞাপন বানাইছে, যেটা বানায় তারা, এই যে বাংলাদেশে কমিউনিকেশন অ্যাওয়ার্ড হয়, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বড় বড় বিজ্ঞাপন এজেন্সিদের অ্যাওয়ার্ড আছে, তারা টার্গেট থাকে ওই অ্যাওয়ার্ডটা যাতে আমি পাই। এখন সে হয়তো ওইটা বানিয়ে অ্যাওয়ার্ড পেয়ে গেল, আপনার যদি ওই ক্রিয়েটিভ থেকে আলটিমেটলি সেলস জেনারেটের দিকে না যায়, তাহলে এটা ইফ ইট ডাজন্ট সেল
ইট ইজ নট ক্রিয়েটিভ। তাহলে এটা কোনো ক্রিয়েটিভ, এটা আপনার জন্য কিছুই প্রকাশ পেল না। সো অত ওই সুপার হাই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমার উদ্দেশ্য থাকবে আমার ব্র্যান্ড ডেভেলপ করা এবং আমার সেল জেনারেট করা। অ্যাওয়ার্ড পাওয়া, যদি এটা করতে গিয়ে আমি অ্যাওয়ার্ড পেয়ে যাই, ওকে। অনেকেই প্ল্যান করে যে এরকম একটা, দেখবেন যে সাধারণত অস্কার বিজয়ী মুভিগুলো পপুলার মুভি হয় না। এখন আপনার কি আসলে উদ্দেশ্য যে আমি একটা অস্কার পাবো, নাকি আমি একটা ব্লাস্ট, মানে সুপার ব্লাস্ট, এই যে জাওয়ানের মতো একটা মুভি বানাবো যাতে প্রচুর আমি মানি জেনারেট? সো আপনার বিজনেসের উদ্দেশ্য তো এটা। অ্যাওয়ার্ড আপনি করতে থাকলে এক সময় অ্যাওয়ার্ডের মতো করেও প্ল্যান নিতে পারবেন, বাট প্রাইমারি উদ্দেশ্য সেলস অ্যান্ড ব্র্যান্ডিং। সো ডেভিড ওগেলবির একটা কপি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, যে ওনার খুবই পাওয়ারফুল এবং পৃথিবী বিখ্যাত সেই কপিটা, সেটা তো উনি তৈরি করেছিলেন রোলস রয়েস গাড়ির জন্য। এবং ওনার সেই কপিটা আপনারা, আমি আগের ক্লাসগুলোতেও বলেছি যে উনি এই কপি বানানোর জন্য, এই যে জাস্ট 1 লাইন বা 2 লাইনের এই কপিটার জন্য উনি টপ ম্যানেজমেন্টের সাথে বসছে, মার্কেটিং টিমের সাথে বসছে, সেলস টিমের সাথে বসছে, ফাইনালি উনি ফ্যাক্টরিতে প্রত্যেকটা ফ্যাক্টরি লেবারের সাথে কথা বলছে। একজন ওনাকে শুধু বলছে যে এই গাড়িটা আমরা যে বানাচ্ছি, এই গাড়িটা অনেক স্পিডে চললেও কোনো সাউন্ড ক্রিয়েট হয় না এবং মানুষ ভিতরে কমফোর্ট ফিল করে। এই তথ্যটা যখন ওনার মাথায় আসছে, তখন উনি এটা নিয়ে এই বিজ্ঞাপনটা, মানে এই বিজ্ঞাপনের কপিটা বানাইছে। কি বলছে? দ্য ডিফারেন্স, বিজ্ঞাপনের কপিটা ছিল এরকম, কপিটা এখানে লেখা নাই, যে ঘন্টায় 60 মাইল বেগে চলা একটা গাড়ির মধ্যে আপনি লাউডেস্ট সাউন্ড যেটা পাবেন সেটা হচ্ছে ঘড়ি টিকটিক। তার মানে অনেক জোরে চলবে গাড়িটা। ওই সময় 60 মাইল বেগে একটা গাড়ি চলা মানে অনেক ব্যাপার স্যাপার ছিল, এখনকার মতো না। শুধু আপনি ঘড়ি টিকটিক, মানে আপনার ঘড়ির যে সাউন্ড সেটা আপনি পাবেন। সেই হচ্ছে ওগেলবি একটা কপি দিয়ে পুরো ব্লাস্টিং করে ফেলছিল। সো উনি এখানে একটা জিনিস বলছেন যে দ্য ডিফারেন্স বিটুইন সেলিং 10 প্রোডাক্টস অ্যান্ড 100 উইথ দ্য সেম ইনভেস্টমেন্ট বয়েলস ডাউন টু দ্য কোয়ালিটি অফ দ্য কপি অ্যান্ড দ্য অফার। তার মানে আপনার প্রোডাক্ট 10 পিস বিক্রি হবে না 10,000 পিস বিক্রি হবে, ইট ডিপেন্ডস অন কপি অ্যান্ড কন্টেন্ট। প্রপার কপি এবং প্রপার কন্টেন্ট যদি আপনার থাকে, আপনার প্রোডাক্ট অনেক বিক্রি হবে। আজকে দেখেন আমার এই কোর্সে আপনারা এত লোক জয়েন করেন, এইভাবে অবস্থা তৈরি হচ্ছে বিকজ অফ কপি অ্যান্ড কন্টেন্ট। সেটা আমি যদি অফ করে দিই, মানুষজন এখানে আর আসবে না। কারণ আমি এখানে ক্লাস কি করাচ্ছি, এটা তো ক্লাসে জয়েন করার আগে বোঝার কোনো সুযোগ নাই। সো ক্লাসে জয়েন করার আগে কিভাবে বোঝে? আমাদের কন্টেন্ট, আমাদের কপি, এই জিনিসগুলো দেখে মানুষ সিদ্ধান্ত নেয় যে ইয়েস, দেখে মোটামুটি ভালোই মনে হচ্ছে, দেখি ওনার কোর্সে জয়েন করে। এই যেটা বলার চেষ্টা করছিলাম, at 60 miles an hour the loudest noise in this new Rolls Royce comes from the electric clock। মানে ঘন্টায় 60 মাইল বেগে গাড়িটা চলবে, বাট আপনি গাড়ির ভেতরে শুধুমাত্র ঘড়ির টিকটিক শব্দটা পাবেন। কপি অর কন্টেন্ট রাইটিং জিনিসটা আসলে হচ্ছে একটা ইজ এ মুভি ইন রিটেন ফরম্যাট দ্যাট ইন্টার্স ইনটু দ্য অডিয়েন্সেস হার্ট। সো কন্টেন্ট রাইটিং অ্যান্ড কপি রাইটিং হচ্ছে একটা রিটেন ফরম্যাটের মুভি, যেটা পড়ার মাধ্যমে মানুষ মনে হবে একটা মুভি দেখে বের হইলাম, যেটা অডিয়েন্সের হার্টে গিয়ে লাগবে, একদম হৃদয়ে ঢুকে যাবে। এবং আমাদেরকে, আমরা চেষ্টা করি ওইভাবে কোচকাঞ্চন ওয়েবসাইটে ঢুকে বা আমাদের মার্কেটিংয়ের যে কন্টেন্ট কপিগুলো আপনি পড়ে দেখবেন যে ওই ধরনের একটা ফিল, যে আপনার মনে হবে যে আপনার কথাটা আপনি ফিল করতে পারবেন নিজেকে, মানে একটা জার্নি ফিল করতে পারবেন। এইভাবে জিনিসগুলো লেখা হয়। সো আমরা এইভাবে, তাহলে আমরা কিভাবে বানাবো এরকম সুপার ডুপার কন্টেন্ট, একদম মুভির মতো রিটেন ফরম্যাটের মুভি কেমনে বানাবো? বানাতে গেলে দুইটা জিনিস খেয়াল করতে হবে। 2 ভাইটাল কোশ্চেন বিফোর মেকিং এনি কন্টেন্ট। নাম্বার 1, হোয়াট ইজ ইউর অবজেক্ট, অ্যান্ড নাম্বার 2, হু ইজ দ্য অডিয়েন্স। এই দুইটা মেজর প্রশ্নের সমাধান আগে আমি বের করব, উত্তর বের করব, তারপর আমি কন্টেন্ট বানাবো। হোয়াট ইজ ইউর অবজেক্টিভ? আপনি এই কন্টেন্ট দিয়ে কি সেলস করতে চান? এই কন্টেন্ট দিয়ে কি ব্র্যান্ড ডেভেলপ করতে চান? এই কন্টেন্ট দিয়ে কি অথরিটি, আপনার এক্সপার্টাইজ বুঝাতে চান? নাকি এই কন্টেন্ট দিয়ে আপনি অনেক বেশি রিচ চান? তার মানে অবজেক্টিভটা যদি আপনার মাথায় প্রথম সেট হয়, তাহলে কিন্তু কন্টেন্ট প্ল্যান করাটা এবং কন্টেন্ট লেখাটা, বানানোটা অনেক সহজ হয়ে যায়। যে ঠিক আছে, আমরা এরকম একটা কন্টেন্ট বানাইতে চাই যেটা মোটামুটি যাতে একটা ভালো লেভেলের মানুষ রিচ করে, মানুষ যাতে শেয়ার করে, তাহলে ওই পার্সপেক্টিভ থেকে জিনিসটা বানাতে হবে। আবার আরেকটা হইতে পারে যে না, আমি কন্টেন্টটা বানাইতে চাই, এটা চাই আমার সেলস হোক, তাহলে এটা সেলস কন্টেন্ট, এটাকে ওয়ান কাইন্ড অফ আমরা অ্যাডভার্টাইজিং বলতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আবারও বলছি, হু ইজ দ্য অডিয়েন্স। আমার অডিয়েন্স কে, এটা আমার জানা লাগবে। আমার কাস্টমার কে, কার জন্য আমি বানাচ্ছি,
তাহলে তার মতো করে আমি জিনিসটাকে বানাবো। সো আমরা কন্টেন্ট বানাইতে গেলে আমরা আইডিয়া কই পাবো? হাউ ডু উই জেনারেট আইডিয়া? আইডিয়া পাওয়ার জন্য আইডিয়া কিন্তু একদিনে আসবে না, হুট করে মাথায় চলে আসবেন। এটা নিয়ে সাধনা করা লাগে, এটা নিয়ে চেষ্টা করা লাগে, তদবির করা লাগে, এক সময় দেখবেন আপনার মাথায় আইডিয়া আসবে। সো ইউ নিড টু বি এডুকেটেড, নলেজেবল অ্যান্ড ওপেন মাইন্ডেড। আপনাকে আইডিয়া পাওয়ার জন্য এই রিলিভেন্ট জিনিসপত্র নিয়ে পড়াশোনা করতে হবে। যেমন ধরেন আমরা যখন ন্যাচারালসটাকে প্রথম লঞ্চ করি, আমি পুরোপুরি একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ হয়ে গেছিলাম। কোন অর্থে? আমি আয়ুর্বেদের যত বই পুস্তক আছে সব কিনে বাসায় অর্ডার করছি, এতগুলা বই। তা আমার বাসায় মানে অবাক হয়ে গেছে, তাদের ধারণা যে আমি কি আবার আয়ুর্বেদ ডাক্তার হইতে যাচ্ছি কিনা। সব আয়ুর্বেদের বই নিয়ে আসছি, ভেষজ উৎপাদনের কোনটায় কি উপকার করে না করে এগুলো নিয়ে পড়াশোনা, গুগল ঘেটে যত রকমের আর্টিকেল আছে সব নামায় ফেলছি। এই জাতীয় প্রোডাক্ট নিয়ে ইতিবৃত্তান্ত যত রিসার্চ আছে এবং এই জাতীয় প্রোডাক্ট নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো বিগ ব্র্যান্ড আছে সবগুলো রিসার্চ করে একসাথে করে ফাইল বানিয়ে ব্যাপক পড়াশোনা, নলেজ, দিস ইজ নলেজ, এই এডুকেশনটা নেওয়ার পরে তখন আমরা আমাদের প্রোডাক্টে লেখা শুরু করা। আপনাদের বলতে দ্বিধা নাই, আমি যখন এগুলো নিয়ে রিসার্চ করছি আমি তখন খুঁজে খুঁজে, কবিরাজরা আপনারা জানেন রাস্তায় বসে বসে এই জাতীয় ঘাস লতা পাতা জাতীয় প্রোডাক্ট বা কবিরাজি ওষুধ বিক্রি করে, আমি ওই সময় খুঁজে খুঁজে এই কবিরাজি মজমা কোথায় কোথায় জমে ওই সকল জায়গায় চলে যাইতাম এবং চলে গিয়ে দেখতাম ওদের লেকচারটা, পুরা 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থেকে ওদের থেকে শুনতাম ওরা, এবং ওদের ওইখান থেকে পাওয়া কিছু ওয়ার্ড, কিছু মেসেজিং আমি কিন্তু আমার কন্টেন্টেও তখন ইউজ করছি। দেখেন কত ডেপথে ঢুকে জিনিসগুলো করা লাগে। তারপরে আমি ব্যাপক কন্টেন্ট লিখে, ওই সময় তো আমরা হিউজ পার ডে আমরা অনলাইনে প্রচুর সেল করতাম, মানে জাস্ট ফেসবুক দিয়ে আমরা পার ডে 1.5 লাখ 2 লাখ টাকা সেলস উঠাইছি উইদাউট ওয়েবসাইট। কেমনে করছি? বিকজ অফ পাওয়ার অফ কন্টেন্ট। তখন মাত্র 5টা প্রোডাক্ট, আমাদের 5টা হার্বাল প্রোডাক্ট, তাও প্লাস্টিকের কৌটায় বানাইছি, নর্মাল কোনো অত ব্র্যান্ড ট্রেন্ড না, জাস্ট একটা লোগো সুন্দর করে চেষ্টা করছি ওই সময়ের যে যতটুকু ডিজাইন করা যায় করে, এই যে কন্টেন্ট দিয়ে। সো এই যে তাজমহল একবার ভেঙে গেলে ফিরে পাবেন, বাট আপনার শরীরের সুস্বাস্থ্য যদি ভেঙে পড়ে সিস্টেম, আপনি আর এটাকে জোড়া লাগাতে পারবেন না। সো এখনই সময়, এই যে ঘুরে দাঁড়ান, এই যে এই ধরনের ওয়ার্ডিংগুলো আমি কিন্তু ওই কবিরাজদের মজমা থেকে নেওয়ার চেষ্টা করছি। সেই যে বই পুস্তক এগুলো নিয়ে পড়াশোনা, আপনার ওপেন মাইন্ড, আপনার প্রোডাক্ট নিয়ে আপনাকে এরকম মানে ডিপ ডাউন একদম ঢুকে যেতে হবে প্রোডাক্টের ভিতরে, আপনার কাস্টমারের পেইনের ভিতরে, যা কাস্টমারের কোন পেইনটাকে আমি হিট করব তাদের অনুভূতির মধ্যে ঢুকে গিয়ে এবার আপনার প্রোডাক্ট নলেজটাকে আপনি শেয়ার করার চেষ্টা করবেন। দ্যাটস দ্য প্রসেস। তখন আপনার মধ্যে আইডিয়া জেনারেশন শুরু হবে। তারপরে কোথায় পাবেন? আপনার প্রোডাক্ট রিলেটেড বাংলাদেশে আরো ব্র্যান্ড আছে, তাদের কপি দেখেন, তাদের কমিউনিকেশন স্টাইল দেখেন, ভালো কন্টেন্ট দেখেন। ইভেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেম প্রোডাক্টের ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বড় ব্র্যান্ড আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, আপনি হয়তো মিশরে আছে, ইউকে, ইউএসএ, কানাডায় আছে, অস্ট্রেলিয়াতে আছে। ওই ব্র্যান্ডগুলো নিয়ে রিসার্চ করেন যে তারা কি ধরনের কন্টেন্ট দিচ্ছে। ইন্ডিয়াতে সে হয়তো হিন্দি ভাষায় বলতেছে, ওইটাকে আপনি ট্রান্সলেট করে আপনার মতো করে আমাদের কালচারে দেওয়ার চেষ্টা করেন। তাহলে এই স্ট্যান্ডার্ডে কেন যাবেন? দেখেন বাংলাদেশে যে কোনো কিছু আজকে যদি ইউএস এর মার্কেটে যে জিনিসটা এখন খুব চলতেছে না, এটা বাংলাদেশে আসতে কমপক্ষে 5 বছর পপুলার হইতে লাগবে। সো ইউকের মার্কেটে চলতেছে, ওইটাও 5 বছর লাগবে। আবার যদি ইন্ডিয়ান মার্কেট দেখেন, ইন্ডিয়াতে যে জিনিসটা এখন পপুলার এটা বাংলাদেশে 2-3 বছরের মধ্যে চলে আসবে। সো আপনি ওইটা ইন্ডিয়ান মার্কেটে দেখেন যে এই প্রোডাক্ট নিয়ে তারা কিভাবে কন্টেন্ট বানাইতেছে, সার্চ করেন, ইউটিউবে পাবেন, গুগলে পাবেন, অ্যাভেলেবেল, ইউ আর জাস্ট 1 ক্লিক অ্যাওয়ে। জাস্ট ক্লিক করলে আপনি ওই আইডিয়াগুলো নেন এবং ওইটাকে ব্লেন্ড করে আপনি বাংলাদেশে এই জায়গায় এরকম করে জিনিসটাকে বানানোর চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনার মাথায় কন্টেন্টের অভাব হবে না। হাজার হাজার কন্টেন্ট এখন পৃথিবীতে, হাজার হাজার। আপনার এখন আপনার মতো করে আপনার অডিয়েন্সের জন্য কাস্টমাইজ করে আপনি বানানো শুরু করেন, ওই প্লেসটাতে আপনি জায়গা দখল করেন। দেখেন একটা জিনিস আমি বলি যে পৃথিবীতে অপরচুনিটি কিন্তু সবসময় সমানভাবে থাকে না। যখন কোনো একটা কিছু ডেভেলপমেন্ট শুরু হয়, ওই অপরচুনিটিটা যারা গ্রহণ করে তারা কিন্তু সুপার জায়গাতে চলে যায়। বাংলাদেশে 70-80 দশকে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটু একটু গ্রো করা শুরু করছে, আপনি শুনলে অবাক হবেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রির তখন ব্যবসার কোনো ধরন ছিল না, মানে লাইসেন্স নেওয়া যেত না। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো ব্যাংক ফাইন্যান্স করতো না, লোন দিত না। কিন্তু ওই সময় সাধারণ মানুষগুলো, ধরেন 5 পাস 8 পাস মেট্রিক পাস করেন এরকম মানুষগুলো, তার কারণ ওইটা তো সবার জন্য গ্রহণযোগ্য না, সবাই এই জন্য ওইটা করে নাই। সাধারণ টাইপের মানুষগুলো যারা ওই কষ্টটা করছে তখন
আজকে গার্মেন্টসের মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছে কিন্তু তারা। আজকে ইনভেস্টমেন্ট বলেন, ব্যাংক লোন বলেন, সবই পাচ্ছে। ঠিক একইভাবে ডিজিটালের যে ডেভেলপমেন্টটা এখন আপনি দেখতেছেন, আমরা হয়তো ভাবছি সব কিছু হয়ে গেছে, এখনো কিচ্ছু হয়নি। ট্রুলি স্পিকিং এখনো বাংলাদেশের টোটাল যেই কেনাকাটার সাইজ, মার্কেট সাইজ, যে লেনদেন হয় তার 2%, অনলি 2% ডিজিটালি লেনদেন হয় মাত্র। 98% এখনো এই ফিজিক্যাল শপ বা এইভাবে লেনদেন হচ্ছে। এই 2% কিন্তু 2%-এ থাকবে না, এবং এটা রিভার্স করে করে এক সময় এটা 50, 60, 70% হয়ে যাবে ডিজিটাল, 30% থাকবে অ্যানালগ। তাহলে এই যে 2%-এর সময়, এখন আপনাকে ব্যাংক লোন দেয় না, এখন আপনার কন্টেন্ট বানাইতে জটিলতা, অনেক ধরনের ই কমার্স থেকে মানুষ কিনতে চায় না, বাট দিস ইজ দ্য অপরচুনিটি টাইম। গ্রো করছে ইন্ডাস্ট্রিটা এখন অনেক ঝামেলা, কুরিয়ার সার্ভিসে ঝামেলা, অনেক কিছু সেট আপ হয় নাই। এই ঝামেলা অবস্থায় সেই গার্মেন্টস ট্রেডের সময় যারা ঝামেলাগুলা শুরুর দিকে ঝামেলা নিছে, এখন কিন্তু তারা বিগ বস, বিগ জায়গাতে বসে আছে। এখন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গিয়ে শত কোটি টাকা নিয়ে নেমেও তাদের সাথে আপনি পারবেন না ফাইট করবে। সেম অ্যাজ কন্টেন্টের এখন একটা সুযোগ। আপনি মনে করেন যে বাংলাদেশে এখনো কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে, বাট বিজনেস দিয়ে কন্টেন্ট ডেভেলপ করছে এরকম কিন্তু এখনো মার্কেট ফাঁকা। ট্রুলি স্পিকিং পুরোপুরি ফাঁকা। আপনার প্রোডাক্ট দিয়ে যদি আপনি ধারাবাহিক কন্টেন্ট মেক করে যেতে পারেন, লং রানে আপনি বিগ ব্র্যান্ড। কারণ টেলিভিশন মিডিয়ার যুগ শেষ, পত্রপত্রিকার মিডিয়ার যুগ শেষ, বিলবোর্ডের যুগ শেষ, এখন ইন্টারনেটের যুগ। যারা এইখানে ফোকাস করছে, এই জায়গায় প্রপার কন্টেন্ট বানাচ্ছে, পৃথিবীটা এখন তাদের জন্য। এই অপরচুনিটিটা আমাদের জন্য, ট্রুলি স্পিকিং আমাদের এসএমইদের জন্য বিশাল একটা সম্ভাবনার সুযোগ। বাট আমরা এটা ফিল করারও সুযোগ পাচ্ছি না। আমরা এখনো সেই কোথায় একটা দোকান নিব, এখনো কোন মার্কেটে আমি ব্যবসা করব, এখনো ট্রেডিশনাল গত শতাব্দীর কার্যক্রমের দিকে আমাদের ফোকাস অনেক। হোয়ারেজ ট্রেডিশনালি একটা দোকান ডেভেলপ করতে যেই পরিমাণ টাকা লাগে, যে পরিমাণ ডেকোরেশন লাগে, যেই পরিমাণ কর্মী বাহিনী লাগে ম্যানেজ করতে, সেম পরিমাণের টাকা যদি আপনাকে ডিজিটালে দিতে বলে, আপনি বললেন না এত টাকা আমি ডিজিটালে দিব কিনা। ডিজিটালের জন্য $10 বরাদ্দ, ডিজিটালের কন্টেন্ট বানানোর জন্য 5,000 টাকা বরাদ্দ, কিন্তু আপনি ওইখানে দোকান বানিয়ে রং করার জন্য 50,000 টাকা খরচ করেন, 5 লাখ টাকা 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দেন। আপনি যে ওয়েবসাইটটা বানাইতে যাবেন তখন আপনার না ওয়েবসাইট বানা ভাই, পরে বানায়, আগে দেখি ব্যবসা হয় কিনা, দেখা নি ভাই, দেখা নিবেন কি। ডিজিটাল তো শুরু হয়ে গেছে ডে বাই ডে গ্রোথ। এই গ্রোথের সাথে আপনাকে, এই জোয়ারের সাথে আপনাকে একটা জায়গায় চলে যেতে হবে। এই সুযোগটা আমরা যদি মিস করি, বিলিভ মি অর নট, আমাদের পরের প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিরা বলবে যে তুমি তো ডিজিটালের এই যুগ পাইছিলা দাদা, নানা বা নানি, কি করছো তুমি? তখন আপনি বলবেন আমি বসে বসে অপেক্ষায় ছিলাম অপরচুনিটি কখন আসবে। অপরচুনিটি ইজ লাউডলি নকিং টু ইউর ডোর, বাট আপনি ঘুমাচ্ছেন নাক ডেকে। সো এই এখন একটু অগোছালো, এখন একটু দিস ইজ দ্য চান্স ফর ইউ। কোটি কোটি টাকার সেল, নর্মাল মানুষজন, সাধারণ মানুষজন একটু কন্টেন্টে ফোকাস দিয়ে একটু সামনে এসে মানুষ কিন্তু ডেভেলপ করে নিচ্ছে। সো এই আইডিয়াগুলো আপনার মাথায় আসবে আপনি যদি কন্টিনিউ রিসার্চে থাকেন, এগুলো নিয়ে নলেজ নেন। সো দ্য জিনোলজি অফ আইডিয়া, এভরি নিউ আইডিয়া ইজ এ ম্যাসআপ অর আ মিক্স আপ অফ ওয়ান অর মোর আইডিয়া। আইডিয়ার একদম একটা কি পয়েন্ট আপনাকে আমি দিয়ে দিলাম, আমি যেভাবে আইডিয়া জেনারেট করি সেটা আপনার সাথে শেয়ার করে দিলাম। এভরি নিউ আইডিয়া, দেয়ার ইজ নাথিং নিউ আন্ডার দ্য সান। পৃথিবীতে এখন নতুন কোনো কিছু নাই, সব পুরনো। আসলে নতুন, আমি ইউনিক একদম নিয়ে আসছি, এই কথা কেউ যদি বলে আমার সামনে তাকে দাঁড় করাবেন। কোনো কিছু নিউ নাই। এভরি নিউ আইডিয়া ইজ এ ম্যাসআপ অর মিক্স আপ অফ সাম ওল্ড আইডিয়া। দেয়ার ইজ নাথিং নিউ। আগের কোনো একটা আইডিয়াকে আপনি হয়তো একটু ইমপ্রুভ করছেন অথবা ঘষা মাজা করছেন, একটু চেঞ্জেস করে নতুন আইডিয়া মার্কেটে আসতেছে, একদম নতুন আর কিছুই নাই। এবং এটার একটা বই আছে, আপনারা পড়ে দেখতে পারেন। বইটার নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, অস্টিন ক্লেয়নের একটা লেখা, ছোট্ট একটা চটি সাইজের বই, বাট সুপার পাওয়ারফুল। ওই বই থেকে আমি জিনিসটা, কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন 1 + 1 = 3, কিভাবে 3? এখানে দেখেন, আপনাদের যদি জিজ্ঞেস করি এখানে কয়টা দাগ দেখতেছেন, আপনারা বলবেন 2টা দাগ দেখতেছি। না, আমি বলবো 3টা দাগ। আপনাকে আরেকটু আউট অফ দ্য বক্স, আর একটু ক্রিয়েটিভলি দেখতে হবে। দাগ এখানে আসলে 3টা।
কিন্তু আপনি যদি দুইটা দেখেন তাহলে হবে না, এটা দুইটা গত শতাব্দীতে দুইটা দেখলে হইতো, এই শতাব্দীতে আমাকে তিনটা দেখতে হবে। কিভাবে? এই যে দেখেন ব্ল্যাক কালারের দুইটা দাগ, এই দুইটার মাঝখান দিয়ে যে কালারটা গেল, এটা তো একটা দাগ তৈরি হয়েছে এখন। তাহলে আপনি খেয়াল করে দেখেন তো, একটা একটু হোয়াইট কালার বা একটু গোল্ডেন শেডের একটা দাগ দেখছি, আর দুইটা ব্ল্যাক কালার দাগ দেখছি, তার মানে একে একে এখানে তিন হইছে। সো এই যে আইডিয়া এইভাবেই তৈরি হয়। আগের দুইটা আইডিয়া, এই যে ব্ল্যাক কালারের দুইটা এখানে আছে বিধায়ী মাঝখান দিয়ে আরেকটা আইডিয়া জেনারেশন হয়েছে, দিস ইজ থার্ড ওয়ান, দিস ইজ নিউ আইডিয়া, দিস ইজ, সবাই তখন এটাকে বলে নতুন আইডিয়া। তার মানে সব কিছু এইভাবেই হয়েছে। আপনি দেখেন পৃথিবীতে জন্মাইছেন ইউনিক, বাট আমি বলবো এই ইউনিকনেসের মধ্যে একটু গাপলা আছে। গাপলাটা কি? আপনি দেখবেন জেনেটিক্যালি আপনি কিছু স্বভাব মায়ের মতো পাইছেন, কিছু স্বভাব বাবার মতো পাইছেন। সো এই যে জেনেটিক্যালি পাইছেন, তার মানে আমাদের বাবা মায়ের সম্মিলনের ফলে আমার জন্ম হয়েছে। তার মানে কি? ওই দুইটার কানেকশনে নতুন আরেকটা, ওই যে দুই দাগ দিয়ে আরেকটা হয়েছে। এই পৃথিবীতে আইডিয়াটা থেকে এইভাবে নতুন আইডিয়ার জন্ম হয়। আগের পুরনো দুইটা আইডিয়া থাকে বাবা মা, ওইটা থেকে আরেকটা জন্ম হয়ে সে বলে নিউ কিছু নিয়ে আসে, একদম নতুন না। একদম নতুন আসলে পৃথিবীতে দেয়ার ইজ নাথিং নিউ। এই যে বাইবেলের একটা কথা খুবই পাওয়ারফুল, দেয়ার ইজ নাথিং নিউ আন্ডার দ্য সান। শুধু আমরা কি করি? ট্রান্সফরমেশন করি, একটা থেকে আরেকটাকে ডেভেলপ করি। আজকে ক্যামেরা তৈরি হয়েছে, আপনি বলবেন সম্পূর্ণ নিউ স্যার, ক্যামেরা তো কোথাও ছিল না। না, ক্যামেরা তৈরি হয়েছে আমাদের চোখের এই জিনিসটাকে গবেষণা করে, মানুষের চোখ গবেষণা করে ক্যামেরা তৈরি করছে। আপনি বলবেন বিমানে তো উড়ে বেড়াচ্ছে স্যার, এটা তো একদম নতুন। না, পাখি যখন উড়ে বেড়ায় এটা মানুষ যখন দেখছে, ওইটাকে গবেষণা করছে, পাখির উড়ে বেড়ানোটা কিভাবে কাজ করে সাইন্টিফিক্যালি, এটাকে রিসার্চ করে তখন চিন্তা করছে যে এইভাবে জিনিসগুলোকে সাইন্টিফিক্যালি প্রয়োগ করলে আমরাও তো পাখির মতো করে একটা যন্ত্র বানাইতে পারি। তার মানে কি? প্রত্যেকটা আইডিয়া পুরনো একটা আইডিয়া থেকে ক্রিয়েশন হইতেছে, ডেভেলপমেন্ট হইতেছে। সো আপনি যখন কন্টেন্ট বানাবেন তখন কন্টেন্টের দিকে খেয়াল রাখবেন যে এই জাতীয় কি কি কন্টেন্ট, আমি এটাকে একটা নতুন রূপ কি দিতে পারি। একে একে দুই আছে, আমি 3 নাম্বার ব্যক্তিটা কিভাবে ডিফারেন্ট ওয়েতে জিনিসটাকে আমি প্রেজেন্ট করতে পারি। যেমন আমি কি করি, আমি সব সময় কি করি, কন্টেন্ট যাতে কোনোভাবে কপি না হয়। কোনো ট্রেনার একটা ট্রেনিং করছে, আচ্ছা এটা উনি এই মেথডটা এটা পড়াইছে, এটাকে আমি নাম চেঞ্জ করে আমার মতো করে নাম দিয়ে আরেকটা মেথড বলি। যেমন আমি ধরেন এই ফানেল নিয়ে, পৃথিবীতে আওয়ার গ্লাস ফানেল, বহু রকমের পিয়ারেট ফানেল, অনেক রকম ফানেল আছে। আমি কোচ কাঞ্চন হিল ফানেল একটা বানাইছি, যে পাহাড়ে উঠানো, পাহাড় থেকে নামানো। এটা কি আমি কনসেপ্টটাকে আমি নতুন আবিষ্কার করে নিয়ে আসছি? নো, আমি ওইটাকে ইমপ্রুভ করেছি আমার মতো করে, আমি ডেভেলপ করেছি। সো এইভাবে আমরা মূলত পুরনো আইডিয়াগুলোকে একটু ডেভেলপ করলেই নতুন আইডিয়া, নতুন কন্টেন্ট হাজারে হাজারে পাবেন আপনি। শুধু আপনার মাথায় এটা সেট করতে হবে যে আমি নতুন করে জিনিসটাকে, অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে আমার মতো করে জিনিসটাকে প্রেজেন্ট করব। দেখবেন এই যে দেখেন আমি হ্যাপিনেস নিয়ে একটা মডেল বানাইছি, এম্পাওয়ার মডেল। অ্যান্ড হ্যাপিনেস নিয়ে পৃথিবীতে আর কেউ মডেল বানাইছে, বাট কোচ কাঞ্চনের মডেলটা হচ্ছে এম্পাওয়ার মডেল, আমি আমার মতো জিনিসটাকে ডিজাইন করেছি। সো এই যে আইডিয়ার খেলা, আপনার মনে করার দরকার না আইডিয়া শুধু ক্রিয়েটিভ মানুষের জন্য, আইডিয়া একদম ইউনিক, আসমান থেকে নিয়ে আসতেছে না, আইডিয়াগুলো পৃথিবীতে আসছে, যে বানাইতেছে তার সাথে যদি আপনি বসেন তখন সে বলবো যে আমি এটা থেকে ইন্সপায়ারেশন নিয়েছি। সমস্ত আইডিয়া এইভাবে ইন্সপায়ারেশন আসে, পৃথিবীতে কোনো আইডিয়া নতুন না। সো এইখানে একটা খুবই পাওয়ারফুল কথা আমি ওই বই থেকে নিয়েছি, কথাটা হচ্ছে এরকম, ইমম্যাচিউর পোয়েটস ইমিটেট, ম্যাচিউর পোয়েট স্টিল, and bad poets deface what they take, and good poets make it into something better or at least something different. তার মানে এখানে পয়েটের কথা বলা হয়েছে, আমরা হয়তো কবিতা লিখবো না, বাট আমরা কন্টেন্ট এবং কপি লিখবো, এটা ওয়ান কাইন্ড অফ কবিতাই। সো এখানে আমরা কি চাই, আমরা গুড রাইটার হতে চাই, গুড কন্টেন্ট রাইটার বা গুড কপি রাইটার হতে চাই। তাহলে আমরা কি করব, কোনো একটা জায়গা থেকে আইডিয়া নিব, আইডিয়া নিয়ে হুবহু কপি করে, কপি মানি কিন্তু কপি রাইটিং মানে আরেকজনের লেখা কপি করা নয়। কপি রাইটিং একটা আর্ট, একটা স্বল্প কথার সিনেমা, স্বল্প কথার মধ্যে আমি পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সো আমরা কি করব, আইডিয়াটা নিব, বাট আমরা এইটাকে একটা বেটার ভার্সনে নিয়ে আসবো, মেক ইট সামথিং বেটার অর অ্যাটলিস্ট ডিফারেন্ট পারসেপশন থেকে জিনিসটাকে আমি প্রেজেন্ট করবো, ডিফারেন্ট পার্সপেক্টিভে আমি জিনিসটাকে দেখানোর চেষ্টা করব। একজন ফ্রেঞ্চ রাইটারের একটা কোট আমি শেয়ার করেছি, এটা আমার কাছে অনেক দারুণ লেগেছে কথাটা। এভরিথিং দ্যাট নিডস টু বি সেড হ্যাজ অলরেডি বিন সেড, বাট সিন্স নো ওয়ান ওয়াজ লিসনিং এভরিথিং মাস্ট বি সেড অ্যাগেইন। তার মানে পৃথিবীতে যত ভালো ভালো কথা আপনি খেয়াল করে দেখেন, সব কথাই কোনো না কোনোভাবে
কেউ না কেউ এটা কিন্তু বলে গেছে, আমাদের ধর্মগুরুরা বলেছেন, আমাদের নবী রাসূলরা বলেছেন, স্কলাররা বলেছেন, অনেক বুদ্ধিজীবীরা অনেকভাবে পৃথিবীতে অনেক ভালো ভালো কথা বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের মাধ্যমে বলার চেষ্টা করে গেছেন। বাট যেহেতু এই কথাগুলো আমরা শুনি নাই, সবাই সব কথা আমরা জানি না, তাহলে সিন্স নো ওয়ান ওয়াজ লিসনিং এভরিথিং মাস্ট বি সেইড অ্যাগেইন, কথাগুলো আবার নতুন করে নতুন ফরম্যাটে বলা উচিত, তাহলে মানুষ এটাতে অ্যাটেনশন দিবে। সো আপনার ব্র্যান্ড থেকে আপনি নতুনভাবে পুরনো অনেক কথাকেই আবার নতুনভাবে প্লেস করে সামনে আনতে পারেন। যেমন হ্যাপিনেস নিয়ে অনেকেই কথা বলেছে, সো আমরা কি করেছি, কোচ কাঞ্চন একাডেমি এটাকে একটা ডিফারেন্ট প্লেসমেন্ট দিয়েছে, হ্যাপিনেস অন। তার মানে আমাদের লাইফে হ্যাপিনেস বাটন অনটার জন্য কোচ কাঞ্চন একাডেমি কাজ করছে, যাতে ইটস এ স্টেট অফ মাইন্ড, ইটস এ অ্যাক্টিভিটি, এটা যাতে সবসময় অন থাকে। সো এই ডিফারেন্টভাবে আমরা মূলত এই পুরোনো জিনিসগুলি প্লেস করব। আমরা একদম নতুন কিছু নিয়ে আসবো, যেমন ধরেন আইবিএম বলতো থিঙ্ক আইবিএম, অ্যাপেল একটু চেঞ্জ করে বলছে থিঙ্ক ডিফারেন্ট। সো এইভাবেই মূলত ডিফারেন্সটা তৈরি হয়। সো 3টা গোল্ডেন রুল এর আগে বলেছিলাম, এখন আরো 3টার গোল্ডেন বলছি, এটা হলো কন্টেন্ট মেকিং এর জন্য। সো গোল্ডেন রুল হচ্ছে মেক ইট সিম্পল। কন্টেন্ট যখন আমরা বানাবো আমরা খুবই সিম্পল করব। আপনারা জানেন যে নাস ডেইলি, তাকে অনেক চিনেন, তার একটা একাডেমি আছে নাস একাডেমি, ওইখানে আমি একটা লাইভ কোর্সে জয়েন করেছিলাম। ওই নুসাইর হোসাইন যে, তার সরাসরি 5 দিনের একটা ক্লাসে আমি জয়েন করেছিলাম। সো ওইখানে উনি যখন ক্লাস শুরু করলেন এবং এই গোল্ডেন রুলটা উনি শেয়ার করেছিলেন, ওইখানে একটা কথা উনি বলছিলেন যে উনি যেহেতু ইংলিশে কন্টেন্ট বানায়, তো প্রথম কথা যেটা বলছিলেন যে মেক ইট সিম্পল অ্যান্ড আপনাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভুলে যেতে হবে। তো সবাই কনফিউজ যে কি বলতেছে ইংলিশ, আমরা তো ইংলিশেই কন্টেন্ট বানাবো, তাহলে ইংলিশ ভুলে গেলে বানাবো কেমন। এটার মিনিংটা ছিল যে আমরা আসলে বেশি ল্যাঙ্গুয়েজের অনেক ব্যাকরণ অনেক কিছু জানার কারণে যেটা হয়, আমরা জিনিসটাকে অনেক ক্ষেত্রে সিম্পল করতে পারি না। আমরা একটু কমপ্লেক্সিটি মনে করি, একটু ভারী কথা, একটু ভারী ওয়ার্ড দিয়ে দিলে মনে হয় জিনিসটা ভালো হয়ে গেল। না, খুবই সাধারণ, খুবই সিম্পল। আমাদের কোচ কাঞ্চনের কমিউনিকেশন দেখবেন, ন্যাচারালসের কমিউনিকেশন, যত বিগ ব্র্যান্ড দেখেন, এই যে থিঙ্ক ডিফারেন্ট, কত নর্মাল কথা, জাস্ট ডু ইট, কত নর্মাল কথা, মনে হয় যে এই কথা জনম ভরে আমরা শুনছি, খুবই জানি, নিজের কথা, কমন কথা মনে হয়, কারণ এই জিনিসগুলো খুবই সিম্পল। সো বিগ ব্র্যান্ড সিম্পলিসিটিতে বিলিভ করে, অ্যান্ড সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সিগনিফিকেন্স, আলটিমেট লাক্সারি। সো আমরা সিম্পল কথায় জিনিসগুলো, সাধারণ কথায়, সাধারণ মানুষের ভাষায়, আমার অডিয়েন্সের ভাষায় যখন আমি বলবো, সিম্পল মেক্স ইউ সিগনিফিকেন্টস এবং আপনাকে স্পেশাল করে দিবে। দেন আমরা যখন কন্টেন্ট বানাবো, ইট উড বি অর্গানাইজড। আমরা মানে একটা সিকোয়েন্স ফলো করব, স্টেপ বাই স্টেপ কীভাবে যাব, জিনিসগুলো একটা অ্যালাইনমেন্টের মধ্য দিয়ে যাব। এটা নিয়ে আমরা আরও কথা বলবো পরের স্লাইডগুলোতে। তারপরে ইট উড বি রিলেটেবল। কেন? কারণ আমি যেই কথাটা বলছি, এটা যদি অডিয়েন্সের লাইফের কথা না হয়, তাদের সাথে যদি রিলেট না থাকে, তাহলে অডিয়েন্স কিন্তু ওই জিনিসটাকে গুরুত্ব দিবে না। তাহলে সিম্পল হচ্ছে, আমি যে কন্টেন্টগুলো বানাবো আমার অডিয়েন্সের লাইফকে কিভাবে প্রভাবিত করে, লাইফে কিভাবে ভ্যালু অ্যাড করে, তাদের জীবনে এটার প্রয়োজনীয়তা তুলে ধরে, তারা যখন দেখবে এটার সাথে রিলেভেন্স, তখন কিন্তু সেই কন্টেন্টে তারা মনোযোগ দিবে। এখন ধরেন আপনি একজন ডক্টর, এখন ডক্টর কিন্তু ডক্টর রিলেটেড কন্টেন্ট পেলেই সে, আমি যদি ডক্টরদের নিয়ে কাজ করি, আমার অডিয়েন্স যদি তারা হয়, তাহলে আমি যত কন্টেন্ট বানাবো তার লাইফের সাথে রিলেট করে আমি বানাবো। আমি যদি ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করি, তার লাইফের সাথে রিলেট করে। আমি যদি লেবার বা সাধারণ মানুষের, শ্রমিকদের নিয়ে কাজ করি, তাহলে তার লাইফের জিনিসগুলো নিয়ে আমি যখন কন্টেন্ট বানাবো, তখন কিন্তু ও কানেক্ট হবে। তাহলে নাম্বার 1 রুলস হচ্ছে সিম্পল, অর্গানাইজড অ্যান্ড রিলেটেবল। এই 3টা জিনিস যদি কন্টেন্টের মধ্যে থাকে, দিস ইজ দ্য গোল্ডেন রুল, তখন কন্টেন্ট একদম সুপার ব্লাস্ট করবে।